আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ক্ষয় রেট, এইটা বলা যেতে পারে প্রত্যেকটা স্টুডেন্টের সবচেয়ে সেরা ব্যাকআপ একটা প্ল্যান হতে পারে। তার মানে একটা স্টুডেন্ট মেডিকেলের জন্য প্রিপারেশন নেয় কিংবা ইঞ্জিনিয়ারিং কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ইউনিট, সে যে ইউনিটেরই প্রিপারেশন নেক না কেন, তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিট যেটা আছে এবং এইটার সাথে যে গুচ্ছ ভিত্তিক যে অন্যান্য জায়গায় পরীক্ষা দেওয়ার সুযোগ আছে, এইটা তার জন্য সবচেয়ে সেরা ব্যাকআপ। এটা কি কারণে সেরা সেটা বুঝতে হবে। এইটাতে তার মূলত হচ্ছে ইংলিশ থাকে, তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান থাকে আর বাংলা থাকে। তো এইটার উপরে সে যদি প্রিপারেশন নেয়, খুব ঠান্ডা মাথায় সাথে লক্ষ্য করবে যে কোন কোন জায়গায় তার এটা হেল্প করবে। তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের প্রিপারেশনটা তার ম্যাচিং করবে আর কোন কোন জায়গায় প্রিপারেশন, সেটা আগে একটু বলতে চাই। যেমন প্রথম যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ইংলিশ যেটা আছে, এটা কিন্তু বলা যেতে পারে তার যে কোনো জায়গায় তার হচ্ছে হেল্প হবে, যে কোনো জায়গায়। তার মানে মেডিকেলেও ইংলিশ আছে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিট যেটা সেটাতেও ইংলিশ আছে, এমনকি হচ্ছে যে কৃষি গুচ্ছ যে সেখানেও আছে, জিএসটি গুচ্ছ যে সেখানেও আছে। তার মানে যে কোনো জায়গায় মোটামুটি ইংলিশ হচ্ছে একটা একেবারে ম্যান্ডেটরি সাবজেক্ট, এবং এই ইংলিশটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটে। তবে হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া ইংলিশ তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটেও আছে, আবার মেডিকেলেও আছে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটেও আছে, এরপরে হচ্ছে যে জিএসটিতেও আছে, এরপরে হচ্ছে এগ্রিকালচারের মধ্যেও আছে, সব ইংলিশে সেম কিনা। এক্ষেত্রে আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ এইটার ইংলিশে একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? যেমন এখানে প্যাসেজ থাকতে পারে এবং কিছু টাইপের জিনিস যেটা যেমন লিখিত অংশ যেটা আছে সেটা মেডিকেল অ্যাডমিশনে নাই। তারপরে হচ্ছে যে এখানে দেখা যেতে পারে যে হচ্ছে যে ওইটাকে আমি যেটা বলবো যে ওইটাকে বলবো অ্যানালজি টাইপের কোর্সেস মাঝে মধ্যে আসে। তার মানে আমি একটু ডিফারেন্স আছে, তবে ওভারঅল তোমার ইংলিশের উপরে একটা কনফিডেন্স তৈরি করবে। ঠিক আছে, একদম হুবহু যে ইংলিশটা একই থাকবে সব জায়গায় তা না, একটু ডিফারেন্স আছে, তবে ডিফারেন্সটাতে খুব বেশি তাও না, একটু কনসাইজ ওয়েতে যদি আমরা পড়তে পারি ইনশাআল্লাহ খুব ভালো একটা প্রিপারেশন হবে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে জিকে রয়েছে, জেনারেল নলেজ। তা জেনারেল নলেজের ক্ষেত্রে আমরা জানি যে দুইটা অংশ আছে, একটা হচ্ছে বাংলাদেশ আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল, ঠিক না? তা বাংলাদেশ যেটা, এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশনও আছে, তবে একটু ডিফারেন্স আছে, যে সেটা হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশনের জিকেটা যেরকম থাকে, ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিকেটার মধ্যে একটু ডিফারেন্স আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়টা একটু ঐতিহাসিক অংশগুলো থেকে আসে, তো সেটা আমরা আলোচনা করব, তবে কনফিডেন্স লেভেল বাড়বে এটা নিশ্চিত। আর ইন্টারন্যাশনাল যেটা, সেইটা বলা যেতে পারে এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন একদম নাই, এটা একটু আলাদা করে পড়তে হবে। আমি একটা জিনিসটা তোমাকে বুঝাই দিই যে কোথায় কোথায় তোমার হেল্প হবে। আর বাংলা যেটা আছে, এইটা অবশ্য এখানে একটু ডিফারেন্স, মানে ডিফারেন্স বলতে বাংলাটা মেডিকেল অ্যাডমিশনে নাই, বা অন্যান্য হচ্ছে যে তোমার জিএসটি গুচ্ছ, এগ্রিকালচার যে রয়েছে ওগুলোতে ওইরকম নাই। তবে এই বাংলাটা বাদে এই জিনিসগুলো কিন্তু অনেক জায়গাতেই তোমার আছে। এখন যে জিনিসটা হয়, স্টুডেন্টরা ভুল করে কোথায় সেটা আমি তোমাকে বলি। ভুলটা হয় কি, অনেক সময় এই জিনিসটা বুঝতে পারি না আমরা যে সেম লেভেলের প্রিপারেশন নেয়। মানে সেম লেভেল বলতে আমি বুঝাতে যাচ্ছি যে একটা স্টুডেন্ট চিন্তা করে যে আমি মেডিকেলের যে ইংলিশটা পড়তে চাই, এটা দিয়ে আমি ঢাকা বিশ্বের ক্ষয় ইউনিটে পুরো ইংলিশটা করবো। এটার মধ্যে ভুল আছে। কেন ভুল সেটা একটু বুঝাই। দেখো যে এই পরীক্ষাগুলো এত কম্পিটিটিভ, তোমার হচ্ছে 2-3 নাম্বার পার্থক্য মানে হিউজ ডিফারেন্স। তা আসলে তুমি যখন হচ্ছে যে একটা বিষয় একদম ফোকাসড হইতে পারো যে আমি ঢাকা বিশ্বের ক্ষয় ইউনিটের জন্যই পরীক্ষা দিচ্ছি, ওইটার জন্য আলাদা করে প্রস্তুতি নিচ্ছি, তখন তোমার যেরকম প্রিপারেশন হবে, তুমি অন্য জায়গার ইংলিশ দিয়ে কিন্তু একদম ওইরকম হবে না। তার মানে প্রত্যেকটা জিনিসের প্রিপারেশনের মধ্যে একটু ডিফারেন্স আছে। যেমন তুমি একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা। ধরো যে তোমার আমি যদি তোমাকে ফিজিক্সের কথা বলি, ফিজিক্স বইটার তোমার মেডিকেল অ্যাডমিশনের ফিজিক্সের যে স্টাইলে কোশ্চেন আসে, আবার ওইটার সাথে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ফিজিক্সের কোশ্চেন মিলো, তাহলে তুমি দেখবে একটা ডিফারেন্স পাবা, মানে একটা ভিন্নতা আছে। তার মানে সাবজেক্ট একই, কিন্তু কোশ্চেন্সের প্যাটার্নের মধ্যে পার্থক্য থাকে। ঠিক আছে, তার মানে আমি বুঝাতে চাচ্ছি তোমাকে, সেটা হচ্ছে যে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে সাবজেক্টটা ইংলিশ, কিন্তু এটা কিছু জিনিস কমন আছে, আবার কিছু কমনের মানে ওটাকে আমি বলবো যে এটাকে অনেকটা এরকম করে বলি আমি, সেটা হচ্ছে যে মানে একদম হুবহু একটা দিয়ে আরেকটা তুমি কমপ্লিট করে ফেলবে, এইটা হবে না। এটা হচ্ছে ক্লিয়ার কথা। কেননা আমরা দেখছি যে কিছু প্রশ্ন আছে মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট, ওই প্রশ্নগুলো আমরা দেখা যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আসেই না। আবার কিছু প্রশ্ন আছে ঢাকা ইউনিভার্সিটিতে খুবই ইম্পর্টেন্ট, সেটা আবার মেডিকেলে আসেই না। তার মানে এরকম প্রত্যেকটা সাবজেক্টের, এই জন্য তো পরীক্ষার প্যাটার্নটা একটু ডিফারেন্ট হয়। হ্যাঁ, আর তবে আমি বারবার বলবো যে তোমার আগের থেকে প্রথম থেকে যদি একটু একটু করে ফোকাস করে পড়তে পারি আমরা, তাহলে ইনশাআল্লাহ খুবই ভালো রেজাল্ট করতে পারবো। আচ্ছা, অনেকের একটা প্রশ্ন আসে যে ভাইয়া আমি যে ঢাকা বিশ্বের ক্ষয় ইউনিটের পরীক্ষার প্রস্তুতি নেই, তাহলে আমার ওইটা রিলেটেড অন্যান্য জায়গায় যে গুচ্ছ আছে সেখানে আমার হবে কিনা? অবশ্যই হবে। বরং এখানে যে জিনিসটা করতে হবে সেটা আমি তোমাকে একটু বলি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খটাকে আমরা স্ট্যান্ডার্ড রাখলাম, তার সাথে আমরা অন্যান্য যে ইউনিভার্সিটি
ওইটার সাথে রিলেটেড যে প্যারালাল যে ইউনিভার্সিটি আছে সেগুলো টাইপেরও হচ্ছে আমরা কোশ্চেন্স পড়বো। কারণ অনেকের মধ্যে প্রশ্ন আসবে যে কি পড়বো না পড়বো এটা আমরা এত অল্প সময় বুঝবো কি করে। সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে প্রতি সপ্তাহে 500 মার্কসের পরীক্ষা আছে, 500 মার্কস প্রতি সপ্তাহে। প্রতি সপ্তাহে যদি তুমি 500 নম্বরের পরীক্ষা দাও তাহলে তুমি দেখবা প্রতি সপ্তাহে 500 নাম্বার করে পরীক্ষা দিলে আমার যেটা অবজারভেশন থেকে আসে সেটা হচ্ছে যে প্রতি সপ্তাহে একটা স্টুডেন্ট 500 নাম্বার করে পরীক্ষা দেয়, মাসে প্রায় বলা যেতে পারে 2200 নম্বরের পরীক্ষা হয়ে যায়। এইটা যদি এরকম করে যে কন্টিনিউয়াস সে কয়েক মাস প্র্যাকটিস করে তাহলে ওই যে পরীক্ষার যে প্রশ্নগুলো সে প্র্যাকটিস করবে, ওয়েবসাইটে যে প্র্যাকটিস এবং আমাদের যে সামারি পড়বে, তারপরে হচ্ছে যে ওই লাইভ ক্লাসে যে অ্যানালাইসিস হবে, দরকার অনুযায়ী যদি সলিউশন ক্লাস আসে, আমার মনে হয় যে তার জন্য মোর দ্যান একটা প্রিপারেশন হবে। এবং আমি বারবার বলছি যে ভাইয়া এইটা তোমার চান্স পাওয়ার ক্ষেত্রে খুব ইজি। কেন ইজি? কারণ বেশিরভাগ স্টুডেন্ট এটা ঠিকভাবে বুঝে না, ঠিকভাবে পড়ে না, ঠিকভাবে প্র্যাকটিস করে না, রিভিশন ঠিকভাবে দেয় না, এই কারণে কিন্তু রেজাল্টটা ভালো হয় না। আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আমাদের ক্লাসের বৈশিষ্ট্য হবে তোমার অল্প সময়ে তোমার জিনিসটা মাথায় নেওয়া। কেননা আমরা কিন্তু কোর্সগুলো ডিজাইন করছি এমন করে যে একটা স্টুডেন্ট মেডিকেলের কোচিং করছে, তার সাথে সে চাইলে ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটের এইটাও ভর্তি হয়েছে, তার সাথে সে হচ্ছে ধরো ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে হয়েছে, তার মানে 3টারে প্রস্তুতি কেউ নিচ্ছে একটা স্টুডেন্ট, তাহলে তার পড়াটা কিভাবে অ্যাসেম্বল করা হচ্ছে সেই অনুযায়ী আমরা করছি। কিন্তু নর্মালি যেটা হয় সেটা হচ্ছে দেখা যাচ্ছে তুমি এক জায়গায় শুধু বাংলা পড়তেছো, শুধু জেনারেল নলেজ পড়তেছো, কোথাও শুধু ইংলিশ পড়তেছো। পড়তে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে যে যিনি বাংলা পড়াচ্ছে উনি তো মনে করছে শুধু বাংলা ছাড়া অন্য কোনো সাবজেক্ট নেই, যিনি জেনারেল নলেজ পড়াচ্ছে উনি মনে করছে জেনারেল নলেজ ছাড়া কোনো সাবজেক্ট নেই, যিনি ইংলিশ পড়াচ্ছে উনি মনে করছে ইংলিশ ছাড়া কোনো সাবজেক্ট নেই। এই কারণে যেটা হয় একটাতে তুমি টাইম দিতে গিয়ে তুমি সবগুলো সাবজেক্টের ওইটাকে যেটা বলে কম্বিনেশনটা ঠিক রকম হয় না, তো এইটা একটা বড় সমস্যা। তো এই কারণে আমি তোমাদের যেটা বলি সেটা হচ্ছে যে তুমি আগে সবারই হচ্ছে বিভিন্ন পেজে ক্লাসগুলো দেখে যে হ্যাঁ যে এইখানে আমার জন্য সবচেয়ে পারফেক্ট হবে সেইটাতে তোমার ভর্তি হলে সবচেয়ে উপকৃত হবা। এবং আমি যেটা বারবার বলি যে ভাইয়া সেটা হচ্ছে যে সব সময় যে ভাইয়া তুমি এই মানে এইচএসসি পরবর্তী যে অ্যাডমিশন টেস্ট এটা প্রিপারেশন তুমি অনলাইনে নাও। অনলাইনে যদি তুমি ঠিকভাবে কাজে লাগাতে পারো, এবং আমি তোমাকে বলবো যে তোমার কাজে লাগানোর কিছু সিস্টেমও আছে। যেমন ধরো যে তোমার লাইভ ক্লাসের আমরা একটা টাইম দিলাম এই সময়, তুমি ওই সময় খাতা নিয়ে রেডি হয়ে যাবা। ক্লাস শুরু হইতে মনে করো নর্মালি লেট 5 মিনিটের বেশি হলে তো জরিমানা আছে, কিন্তু আমাদের এই যে আমরা প্রথম এই যে এই আরেকটা যে স্টুডিওর সেট আপ আনছি এখানে আমরা একটা জিনিস দেখলাম যে কারেন্টটা হচ্ছে যে চলে গেলে একটু প্রবলেম হচ্ছে। তো এইটা হচ্ছে যা আশা করছি যে কাল পরশু এটা আবার আমরা আরেকটা ব্যাকআপ সেট আপ লাগাবো, যাতে হচ্ছে কারেন্ট গেলেও হচ্ছে যে আল্লাহর রহমতে মানে হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল না একটু একটা লাইভে, ওইটা যাতে না হয়। দেখলাম যে ওইটা লাইনের কোথাও কোথাও প্রবলেম আছে। তাই এটা হয়ে গেলে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে তুমি যখন লাইভ ক্লাস শুরু করবা তখন শুরু হতে যদি তোমার 5-7 মিনিট লেট হচ্ছে, তুমি কি করলা যে আগের যে লেকচারগুলো তুমি পড়ছো, আগের যে লেকচারগুলো তুমি নোট করছো সেগুলো হচ্ছে কি করবা রিভাইজ করবা। এবং এটা যখন তুমি করবা তুমি দেখবা যে তখন তোমার খুব ভালো লাগবে। মানে একই পড়া বারবার যখন তুমি রিভিশন করবা তখন তোমার এই পড়াগুলো খেয়াল রাখা একদম ইজি হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া আমরা হচ্ছে যে ধরা যাক মেডিকেলে পড়তেছি, আবার ঢাকা বিশ্বে ক ইউনিটে নিচ্ছি, খ ইউনিটে নিচ্ছি, তাহলে আমরা 3টা মিলে টাইম ম্যানেজ করতে পারবো কিনা। এই ক্ষেত্রে আমি তোমাকে একটা জিনিস বলি যে ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা বি ইউনিট, ঢাবি বি মানে খ, এইটার জন্য দেখো যে আমরা অল্প সময় তোমাকে পড়াই দিব। তার মানে হচ্ছে তোমার যেটা কাজ থাকবে সেটা হচ্ছে আমরা তো জানি যে ঢাবি খ, হ্যাঁ এটা এমনও আছে যে শুধু আমাদের এখানে ঢাবি খাওয়ার জন্য আলাদাও কেউ ভর্তি দিতে পারে, ঠিক না? আবার মেডিকেলে করতেছে সেও করতে পারে। এক্ষেত্রে আমাদের যেটা সাজেশন থাকবে সেটা হচ্ছে তুমি আমাদের ক্লাসটা করবা, আর ক্লাসের সাথে সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইটা রিলেটেড আমরা ঢাবি ক্ষয়ের জন্য 8টা বইয়ের প্ল্যানিং করেছি ইনশাল্লাহ। বই মোটামুটি কিন্তু এখনো ছাপাতে আমরা দেইনি। ঢাবি ক্ষয়ের বইয়ের মধ্যে যা আছে তুমি ওই লেকচার রিলেটেড বইয়ের অংশটা পড়বা, ওয়েবসাইটে পরীক্ষা দিবা, এই 3টা জিনিসে তুমি কন্টিনিউ করবা ইনশাল্লাহ। আমার যেটা অবজারভেশন তোমার অল্প সময় দিয়ে তোমার একটা বড় প্রিপারেশন হবে, যেটা অন্য কথা আমি জানি না, অন্যদের সাথে আমি তুলনা করো না, কারণ আমি নিজে পড়াই, ঠিক আছে? এবং আমরা টার্গেটই করি যে তোমার অল্প, হ্যাঁ এখানে আমি হচ্ছে ইংলিশ এবং সাধারণ জ্ঞানটা পড়াবো, আর বাংলা হচ্ছে আমাদের অন্য টিচার থাকবে। এটা আমরা এখনও হচ্ছে যে টিচারই আমরা অলরেডি হচ্ছে যে প্রাথমিকভাবে বাছাই করে রেখেছি। ক্লাস আমরা এখনও রেকর্ড করতে পারিনি, কারণ হচ্ছে যে ওইটাকে যেটা বলে মাঝখানে যে ইয়াগুলো হয়ে গেল। তবে এটা নিশ্চিত করতে পারি ইনশাল্লাহ যে মানে ইংলিশ সাধারণ জ্ঞান তো এটা তুলনা কারোর সাথে করতে চাইলে আমি কেউ আমাদের কাছাকাছি গেলে আমি বলে দেবো এখানে পড়তে। বাংলাটা যখন আমরা ক্লাস গ্রুপে দিতে পারবো তখন দেখবা যে আসলে তোমার অন্য যারা বাংলা পড়ে তাদের চেয়ে ভালো না খারাপ, ঠিক আছে? এটা তুমি দেখলে বুঝতে পারবা। তবে আমাদের যেটা ওভারঅল হচ্ছে যে অ্যানালাইসিস ইনশাল্লাহ যে এইটা
অল্প পরিশ্রমে তুমি খুব ভালো রেজাল্ট করতে পারবে, এরকম একটা প্রিপারেশন তোমার ইনশাল্লাহ হয়ে যাবে। আর আরেকটা জিনিস এখানে বলে রাখি, সেটা হচ্ছে যে এটা তুমি প্রথমে অল্প অল্প করে পড়লে হবে। আর অনেকে বলে যে কতক্ষণ, তুমি ক্লাসের যে টাইমটা থাকবে, প্রতি সপ্তাহে 3 দিন থাকবে ক্লাস, আর প্রতি সপ্তাহে 500 নম্বরের পরীক্ষা। তো এই ক্লাসটা আর 500 নম্বরের পরীক্ষা যদি তুমি এই কাজটা যদি তুমি করতে পারো, ইনশাল্লাহ তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় খয়নিক তুমি পাবা। এখন অনেকে প্রশ্ন করে যে ভাই অল্প পরিশ্রমে কেন আমি এটাতে সিটটা পাবো? কারণ আমাদের মধ্যে কেউ সাইন্টিফিক্যালি পড়াইতে পারবে না, অথচ মেডিকেল অ্যাডমিশন ওইটার কম্পিটিশনটা অনেক বেশি। ওইটা আমরা সবচেয়ে মানে কাছাকাছি আমাদের ওইটাতে কেউই নেই, কিন্তু তারপর ওইটা আমরা গ্যারান্টি দিতে পারি না কেন? কারণ মেডিকেল অ্যাডমিশনের ব্যাপারটা হয়ে গেছে যে কম্পিটিশনটা খুব বেশি, আর এইটাতে তুলনামূলক কম্পিটিশন কম এই দিক থেকে, কারণ এখানে যে স্টুডেন্টরা কম্পিটিশনে আসে তারা হচ্ছে পড়ার সিস্টেমটাই জানে না এবং এইটাতে ফোকাসটা কম করে, বুঝতে পারছো? এই জন্য অনেকে এটা মানে এটা একটা হচ্ছে এটাকে বলবো কি প্যারাডক্সের মতো কাজ করে। এই কারণে তোমরা এইটাকে টার্গেট প্রত্যেকটা স্টুডেন্ট, আমি বলি যে হ্যাঁ, কেউ যদি এরকম থাকে যে ভাই আমি মেডিকেল ছাড়া পড়বোই না, অনেকে আছে কিন্তু যে ভাই আমি সরকারি চান্স পাই তাহলে তো পড়লামই, না হলে আমি বেসরকারি হইলে আমি মেডিকেলে পড়বো, তাহলে তাকে বলবো শুধু মেডিকেল নিতে, তার BA কোনোটাতে না যাওয়া। কিন্তু যদি কারো এরকম থাকে যে ভাইয়া আমি হচ্ছে গভর্নমেন্টে পড়বো, সেটা হচ্ছে মেডিকেল হলে তো অবশ্যই সেখানে কোনো কারণে আল্লাহ না করুক মেডিকেল আমার মিস হয়েছে, হইতে পারে, তো যদি মিস হয়ে যায় আল্লাহ না করুক, সেক্ষেত্রে আমি হচ্ছে যে পাবলিকে আমি যেখানে সিট পাবো সেখানে আমি পড়বো। যদি এরকম থাকে তাহলে তোমার অবশ্যই B এবং A এই দুইটাতে হচ্ছে অবশ্যই হচ্ছে করা উচিত। হ্যাঁ, ঠিক আছে। তো এই জিনিসটা আমি বলি তোমাদের প্রত্যেকের জন্য। আচ্ছা, এইখানে সায়েন্স, আর্টস, কমার্স যে কেউ এইটাতে এনরোল করতে পারবে B ইউনিটে, এটা প্রত্যেকের জন্যই থাকবে। এবং এখানে আমি তোমাদের আরেকটা জিনিস বলি ভাইয়া, এইটা আমি তোমাকে মানে বারবার একটা জিনিস বলি যে ভাই আমাদের সাথে তুমি মিলানোর আগে আমাদের তুমি সিস্টেমটা দেখিও, তাহলে বুঝতে পারবা। তবে এখানে যারা পড়তে চাও প্রত্যেকে বলে রাখি যে ভাইয়া তোমার কিন্তু ফেসবুক আইডি ভেরিফাইড হইতে হবে। ভেরিফাইড মানে বুঝা যাচ্ছি রিয়েল হইতে হবে, কারণ আমরা আমাদের সবগুলো কোর্সে দেখি যে বিভিন্ন কোচিংয়ের লোক ঢুকে অনেক সিস্টেম নকল করার চেষ্টা করে। এই কারণে এটা আমরা এবার 100% ইনশাল্লাহ মনিটরিং করবো। আরেকটা জিনিস, তুমি রেগুলার পরীক্ষা যদি দিতে না চাও, এবং যেটা আগে হইতো যে কেউ কোনোদিন কাউকে ওই মনিটর হয়, কখনো একটু হচ্ছে ওইটা কি বলবো যে অতটা গুরুত্ব দেয় না, ঠিক আছে, সামনে ভাই এটা করার কোনো সুযোগ নেই। কেননা আমি জানি যে একটা যদি ঠিকভাবে পড়ে সে চান্স পাবে ইনশাল্লাহ, কিন্তু তুমি যদি ঠিকভাবেই না পড়ো তাহলে তুমি চান্স পাবা না, এটা নিশ্চিত। এটা মানবিক, সায়েন্স, কমার্স যে কোনো শিক্ষার্থী এইটার সাথে হচ্ছে যুক্ত হতে পারবে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে এইটা খুব ভালো। আচ্ছা, অনেকে প্রশ্ন করে যে এটা থেকে ল পড়তে পারবা কিনা? অবশ্যই ল, ইকোনমিক্স, তারপর হচ্ছে জার্নালিজম, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারন্যাশনাল রিলেশন, মানে খুব ভালো ভালো সাবজেক্টগুলো এখানে আছে। এবং এইটা থেকে কিন্তু তুলনামূলক BCS এর যে আছে জেনারেল ক্যাডার, যেটা থেকে হচ্ছে যে অ্যাডমিন, তারপরে হচ্ছে ফরেন, তারপরে হচ্ছে যে ইনফরমেশন অফিসার, ইকোনমিক ক্যাডার, এগুলো বিভিন্ন ক্যাডারগুলো কিন্তু এখান থেকে হওয়ার খুবই চান্স রয়েছে, ঠিক আছে? তো এই জিনিসটা খুব ভালো করে হ্যাঁ, লেট হইলে আমাদের জরিমানা হবে, কিন্তু আমরা এই যে সেট আপ করতেছি তো আমাদের 15 তারিখ পর্যন্ত একটু টাইম দিতে হবে। এই যে সেট আপটা হয়ে গেলে ইনশাল্লাহ ওই জরিমানার সেট আপটা অবশ্যই আমরা মানবো ইনশাল্লাহ। ক্লাসে ঠিক মতো করতে পারি না, আচ্ছা ক্লাসগুলো রেগুলার করতে হবে। আর ক্লাস কিন্তু হচ্ছে তোমাদের মানে গ্রুপে আমরা তো দিয়ে রাখবো, কিন্তু পেজে তোমার রেগুলার ক্লাস, যেই ক্লাসে পেজে হবে তোমার টার্গেট থাকবে 24 ঘন্টার মধ্যে ক্লাসটা করে ফেলা, ঠিক আছে? নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, আর অনেকে একটা রিকোয়েস্ট করেছে আমাকে, অফিস থেকে বলছে যে ভাইয়া এবার ইমপ্রুভমেন্ট দিয়ে পরীক্ষা দেওয়ার সিস্টেম থাকবে কিনা। আমি গতবারও বলেছিলাম, তার আগের বারও আমি বলেছি যে ইমপ্রুভ দিয়ে প্রত্যেকটা স্টুডেন্টকে মেডিকেল অ্যাডমিশনে বসতে দেওয়া উচিত, শতভাগ উচিত। এবং এবার যেটা হচ্ছে যে গভর্নমেন্ট আছে, আমার যেটা অবজারভেশন ইনশাল্লাহ, আমার ধারণা ইনশাল্লাহ, এটা আমি বললে তো আর হবে না, কিন্তু আমার যেটা অবজারভেশন ইনশাল্লাহ, যে আমরা যদি সবাই ঠিকভাবে এটা মানে যেহেতু বলেছি, আমার ধারণা যে ইনশাল্লাহ ইমপ্রুভ দিয়ে একটা স্টুডেন্টের মানে হচ্ছে মেডিকেলে বসার যে সুযোগটা, এটা অবশ্যই আমার মনে হয় দিয়ে দেওয়ার কথা, ঠিক আছে? যদি বড় রকমের চেঞ্জ না হয়, কিন্তু তারপরও যতক্ষণ পর্যন্ত নোটিফিকেশন আসে নাই, গেজেট হয়নি, ততক্ষণ পর্যন্ত কিছু বলা যায় না। তবে আমার মনে হয় এটা যদি সবাই আমরা আরেকটু ভালোভাবে ওদের খেয়াল করিয়ে দিই, ইনশাআল্লাহ এটা অবশ্যই দিয়ে দেওয়া উচিত। এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে জায়গাগুলো আছে যেখানে সেকেন্ড টাইম বন্ধ করছে, আমার মতে এটা সেকেন্ড টাইম বন্ধ করা কোনো ভালো ডিসিশন না, সেকেন্ড টাইম রাখা ভালো ডিসিশন। তবে এক্ষেত্রে চাইলে নাম্বার কাটতে পারে, এটা হচ্ছে আমার সাজেশন, তাহলে সবচাইতে বেশি ভালো হবে, ঠিক আছে? হ্যাঁ, মেডিকেলের ক্লাস সবগুলো আমাদের প্রাইভেট গ্রুপেই হয়। লাইভ ক্লাসটা আমরা চাইলে যে কোনো সময় পেজে নিতে পারি, গ্রুপে নিতে পারি, সেটা আমাদের ইচ্ছা। হ্যাঁ, সাধারণত হচ্ছে যে প্রথমের দিকে কিছু ক্লাস আমরা হচ্ছে লাইভ সেটা পেজে নিতে পারি, কিন্তু বেশিরভাগ আর বাকি যা কিছু আছে সামারি ক্লাস, সলিউশন ক্লাস, ওয়েবসাইট, পরীক্ষা,
তারপরে রিপোর্ট কার্ড, রেজাল্ট কার্ড, অ্যাসেসমেন্ট কার্ড, মেন্টরিং কার্ড, সব কিছু তো প্রাইভেট গ্রুপ। শুধু একটা জিনিস এখানে আমরা রেখেছি এটা। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই জিনিসটা আছে। পড়ালেখার খরচ হতো। আর বেসরকারি আছে, বেসরকারি মেডিকেলে পড়তে গেলে তোমার ভর্তির সময় 18-20 লক্ষ টাকা থেকে ভর্তি লাগে। আর প্রত্যেক বছরের ফি আছে, মান্থলি ফি আছে, সব মিলে 25, 30, 35, 40 লক্ষ টাকা লাগে প্রাইভেট মেডিকেল। আর সরকারি তো বুঝতে পারছো একদমই বলা যায় ফ্রি। সব মানে করো হোস্টেল খরচ মাসে 15-20 টাকা, 5 বছর পড়তে মেডিকেলে। সরকারিতে কোনো বলা যায় তুমি কলেজে যে ফি দিছো তার চাইতে কম, এটা নিশ্চিত, মানে এটা গভর্নমেন্ট এটা বহন করে। ঠিক আছে, এটা অসাধারণ একটা সুবিধা। হ্যাঁ, ভার্সিটি এক্সাম প্রত্যেকে আমি বলবো পয়েন্ট কম থাক বেশি থাক। ছন্দযুক্ত একটা পিডিএফ দিয়েছেন, সেটা কি বইয়ে থাকবে? হ্যাঁ, নফল ইসলাম আমাদের যে নতুন যে বইগুলো সেখানে খুব ছন্দ এবং হচ্ছে সাধারণ জ্ঞানের যে বই, ছন্দ, ছবি, টেকনিক দিয়ে, যাতে করে একটা স্টুডেন্ট খুব সুন্দরভাবে এটা কাজ করতে পারে। তো এই জিনিসগুলো আমি একটু বলে নিলাম যাতে করে প্রত্যেকে এই জিনিসটাকে বুঝতে পারো যে কার কার করা উচিত। এইবার মেডিকেল এক্সাম কবে হবে এটা এখনই একটু বলা একটু মুশকিল হবে, কেননা তোমাদের হচ্ছে যে আগামী মাসের 11, 12, 13 তারিখের দিকে যে পরীক্ষাগুলো শুরু হবে সেটা ডেটটা কিভাবে অ্যাসেম্বল করছে সেটার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো, তখন তুমি বুঝতে পারবে এটা। জিপিএ থেকে মার্ক নেওয়াটা কি ঠিক না? জিপিএ থেকে মার্কটা থাকা উচিত, তবে অল্প, এত বেশি জিপিএ থেকে মার্ক না থেকে অল্পগুলো থাকলে। নফল ইসলাম রেগুলার ক্লাস কবে শুরু করবেন? বি ইউনিটে। আচ্ছা, রেগুলার ক্লাসের যে ব্যাপারটা এটা আমি একটু বলে রাখি। রেগুলার ক্লাসগুলো আমাদের টার্গেট আছে যেদিন প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হবে তার 3 থেকে 5 দিনের মধ্যে আমরা হচ্ছে বি ইউনিটের রেগুলার ক্লাস শুরু করব। আর মেডিকেল অ্যাডমিশন যেদিন প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে তোমার শেষ, সেই দিন থেকে মেডিকেল ক্লাস শুরু করে ফেলবো। আর হচ্ছে যে এখন এমনিতে রেগুলার ক্লাসের আগে এই যে এগুলো কিছু এক্সট্রা ক্লাস হচ্ছে পেজে হতে থাকবে, সেই ক্লাসগুলো তোমরা হচ্ছে যে ইনশাআল্লাহ একটু একটু করে করতে পারো। তো এই জিনিসটা হচ্ছে খুব ভালো করে একটু মাথায় রাখতে হবে। এটা কি সায়েন্স থেকে ঢাকা বি ইউনিট নেওয়া ঠিক হবে? আমি বলছি তুমি সায়েন্সের স্টুডেন্ট হও, আর্টসের হও, কমার্সের হও, যে ইউনিটেরই হও, তুমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিলে তোমার যে টার্গেট থাকে যে আমি মেডিকেল কোনো কারণে আলাদা করে সরকারিতে চান্স না হয়, বেসরকারিতে পড়বো না, সেক্ষেত্রে তুমি পাবলিকে তো একটা পড়বা, তখন বি ইউনিটটা রাখতে পারো। আর যদি এরকম হয় যে না ভাই আমি মেডিকেল ছাড়া পড়বোই না, সেটা সরকারি হোক বেসরকারি, তাহলে বিও রাখার দরকার নেই, এও রাখার দরকার নেই। মানে এখানে সিস্টেমটা হচ্ছে তোমার চাওয়াটা কি সেটাকে ফিক্সড করে সেই অনুযায়ী তুমি ডিসিশন নিলে আর কোনো মানে ক্ষতির কোনো চান্স নেই। স্যার আরেকবার স্যার সামারি করে দেন স্যার, কি বলছেন? আচ্ছা তাহলে আচ্ছা, কোর্স ফিটা বলে দিয়েছি যে কোর্স ফি হচ্ছে যে বি ইউনিট যেটা আজকে যেটা আমি কথা বলছি 5,990, এখন একদম 50% ডিসকাউন্ট আছে, 2,990, এটা হচ্ছে বই ছাড়া। আর কেউ যদি বই সহ নেয় সেটা 7,990, এটা 3,990 আছে। তার মানে খুবই কম রাখা হয়েছে যাতে করে একটা স্টুডেন্ট মানে সে ডিসিশনটা ঠিকভাবে নিতে পারে। এবং আমার যেটা অবজারভেশন তুমি সবার সাথে মিলাইলে বুঝতে পারো। স্যার ওয়েবসাইটে এক্সাম দেওয়া শুরু হবে? হ্যাঁ ইনশাআল্লাহ 15 তারিখের পর থেকে ওয়েবসাইটে যে এক্সাম, যারা আমাদের হচ্ছে যে পেইড ব্যাচের তোমরা, তারা হচ্ছে ওয়েবসাইটে এক্সাম দেওয়া ইনশাআল্লাহ শুরু করে ফেলতে পারবা। তাহলে এটা আমার মনে হয় যে গুচ্ছের ব্যাপারটা বুঝতে পারছো, এটা নিয়ে আর কথা নেই। আমরা তাহলে এখন একটু পড়ার মধ্যে চলে যাই, ঠিক আছে? আর কথা নেই, আমরা এখন হচ্ছে যে রিফাত রহমান বলছে স্যার আচ্ছা সামারিটা হচ্ছে যে 15 তারিখের পর থেকে আমরা দেবো ইনশাআল্লাহ। তার মধ্যে আমরা একটু সাজাই নেই সবগুলো জিনিস, ঠিক আছে? আর 2টা দিন আমরা সাজাই, আজকে তো হচ্ছে মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্রের মধ্যে সাজিয়ে নিয়ে ইনশাআল্লাহ তোমাদের শনিবার থেকে আমরা হচ্ছে যে সামারি ভিত্তিক যে অংশ, সলিউশন ভিত্তিক সেই অংশগুলো ইনশাআল্লাহ দেওয়া শুরু করবো। ওকে, তাহলে আমরা শুরু করি। ওকে, তাহলে পড়ার মধ্যে চলে আসি প্রত্যেককে। এবং এইটার সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ যেটা ইংলিশ, তার সাথে আমরা সাধারণ জ্ঞান ওইটা আছে। বাংলাটা মানে বাংলাটা তুলনামূলক আমার মতো ইম্পর্টেন্ট, তুলনামূলক একটু কম, যেহেতু গেম চেঞ্জ হয় ইংলিশে, এবং ইংলিশের নাম্বারটা আমরা জানি যে এটা অন্যরকমভাবে ইয়া করে। স্যার ক্লাস শুরু হবে এখন থেকে? হ্যাঁ, কখন থেকে বলতে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে তোমাদের তো পরীক্ষা 1 মাস পিছিয়ে গেছে জানো তোমরা, আগামী মাসের 11, 12, 13 দিকে শুরু হবে। তো এই যে সময়টা আছে এখানে আমরা প্রত্যেক দিনই হয় কোনোদিন মেডিকেলের একটা করে ক্লাস, যেমন গতকালকে আমরা মেডিকেলের একটা ক্লাস পেয়ে নিয়েছি। আজকে আসলাম ঢাকা বিষয়ে খয়নির একটু জাস্ট আলোচনা করলাম, এখন থেকে শুরু করব। ডিসকাউন্ট কতদিন থাকবে? আচ্ছা এখন ডেট এটা ফিক্সড করি নাই। তুমি যেটা করতে পারো, আগে তুমি বিভিন্ন জায়গার ক্লাস দেখো, দেখে যেটা তোমার সবচেয়ে ভালো মনে হবে সেখানে ভর্তি হবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ পেজে গতকালকে আমরা মেডিকেলের ক্লাস নিয়েছি, কালকে যদি দেখো তাহলে বুঝতে পারবা। ওকে, গতকালকে আমরা হচ্ছে পেজে ক্লাস নিয়েছি ইনশাআল্লাহ। ওকে, দাঁড়াও। আচ্ছা তাহলে আমরা হচ্ছে ইংলিশে একটু শুরু করি। হ্যাঁ,
যে ইংলিশে দেখি যে আমরা কার কি অবস্থা তোমাদের রয়েছে। আমি একটু প্রশ্ন ধরবো, দেখি যে তোমাদের র্যান্ডম পড়াবো, একটু জাস্ট খেলে গল্প গুজব করে করে দেখি যে তোমাদের কার কতটুকু মাথায় ইনশাল্লাহ কিরকম করে আছে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক দিয়ে আমি শুরু করি, যেটা থেকে হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন আছে। মানে এটা হচ্ছে ভার্সিটির খ ইউনিটও আসে এবং ভার্সিটির এ ইউনিটও আসে, সব জায়গাতে আসে। এরকম একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক দিয়ে আগে শুরু করি, ঠিক আছে? তো এটা হচ্ছে বার্ড দিয়ে শুরু করি। এটা আমি অলরেডি অনেকবার বলছি, কিন্তু এত ইম্পর্টেন্ট যে না বলে কোনো বুদ্ধি নেই। এই বার্ড শব্দটা 8টা পার্টস অফ স্পিচের মধ্যে 6টা পার্টস অফ স্পিচ হইতে পারে। তার মানে একটা শব্দ সর্বোচ্চ যতগুলো পার্টস অফ স্পিচ হওয়া যায় তার মধ্যে এইটা একটা ব্যতিক্রমী শব্দ। এবং এই কারণে এই বার্ড শব্দটা দিয়ে বাক্য একটা বার্ডের নিচে দাগ দিয়ে বলে যে এটা কোন পার্টস অফ স্পিচ, এটা বের করো। তো এটা কীভাবে আমরা বের করতে পারি সেটা একটু বলি আগে, খুব ঠান্ডা মতো। দেখো, বার্ড শব্দটা এটা যদি আমি এরকম এক্সাম্পল দিই যে বাট মি নো বাট, বাট মি নো বাট, এক্সাম্পল খেয়াল রাখবা, নিয়ম মুখস্থ করতে হবে না। এই বাক্যটা দিয়ে আগে বাট খেয়াল রাখবা। তাহলে এই বাটটা এটা ইম্পারেটিভ সেন্টেন্স। অনেকে বলে না কিন্তু আমাকে কিন্তু করো না, এরকম বলে না। এটা আমি বলি যে আমাকে জ্ঞান দিও না, এটা বেশি ভালো খেয়াল রাখার জন্য। বাট মি নো বাট, এই নো এর পরে বাট রয়েছে, এটা হচ্ছে নাউন। আর এই যে বাটটা রয়েছে এটা হচ্ছে একটা ভার্ব। তাহলে তুমি আগে এক্সাম্পল খেয়াল রাখবা যে বাট মি নো বাট, এই বাক্যে ভাইয়া বলছে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। প্রথম বাটটা হচ্ছে ভার্ব, এরপরে নো এর পরে যে শব্দটা আছে, নো এর পরে নাউন বসে, এটা হচ্ছে বাটটা হচ্ছে নাউন। তাহলে নাউন হইলো ভার্ব হইলো। এবং এখানে খেয়াল রাখো, নাউন বানান 4টা বর্ণ আছে, ঠিক না? 4টা বর্ণ। ভার্ব যে বানানটা আছে এটাও 4টা বর্ণ। অন্য পার্টস অফ স্পিচের মধ্যে কিন্তু এরকম নাই যে বানানের দিক থেকেও 4টা করে বর্ণ আছে। অনেকে প্রশ্ন করতে পারবে এটার সুবিধা কি, এটা সুবিধা কি এখনই বুঝতে পারবো। যেমন আমি যদি তোমাকে বলি যে টু এর পরে কিন্তু নাউন বসে, যেমন কি হতে পারে, যেমন আমি তোমাকে এক্সাম্পল বলি, হি গোজ টু স্কুল, হি গোজ টু স্কুল। এই স্কুলটা এটা কিন্তু একটা হচ্ছে নাউন, ঠিক না? আবার যদি আমি বলি টু এর পরে কিন্তু ভার্বও বসে, কিরকম হতে পারে, যেমন আই ওয়ান্ট টু প্লে, আই ওয়ান্ট টু প্লে। তাহলে টু এর পরে এই প্লেটা হচ্ছে ভার্ব। তার মানে টু এর পরে নাউনও বসে, টু এর পরে ভার্বও বসে। আচ্ছা, এখান থেকে আমরা দেখতে পারি টু প্লাস নাউন, এটাকে আমি ধরতে পারি সমীকরণ নাম্বার 1। আর এটা হতে পারে টু প্লাস ভার্ব। ওই অবস্থায় টু কাটা গেলে নাউন সমান হচ্ছে ভার্ব হবে। তার মানে যেই শব্দটা নাউন হবে সেটা ভার্ব হবে, যেটা ভার্ব হবে সেটা নাউন হবে। হ্যাঁ, তাহলে এইটা আগে খেয়াল রাখবা। ওকে, 19,990। এখন ছাড় দিয়ে অনেক সুবিধা আছে, যেটা হচ্ছে তোমাদের বই সহ বই ছাড়া 2 রকম আছে। ওইটা হচ্ছে একটা হচ্ছে যে বই সহ হচ্ছে 8,990 পাবা একটা, আর একটা যেটা আছে ছাড় দিয়ে সেটা হচ্ছে বই ছাড়া, যেটা সেটা হচ্ছে 5,990, অনেক কম দেওয়া আছে। আচ্ছা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বাংলা, ইংরেজি আর ম্যাথ বাদ দিয়ে জিকে পড়বো জাহাঙ্গীরনগর, আর গুচ্ছ দেওয়ার জন্য সায়েন্স সাবজেক্টটা লাগবে, সেখান থেকে ভুল হবে। এটা একটু চিন্তা করতে হবে, হ্যাঁ, এমনিতে বলাটা। আচ্ছা, তাহলে একই শব্দ নাউন হইতে পারে, একই শব্দ ভার্ব হইতে পারে। এটা হলো বাট মি নো বাট। ওকে, তারপরে কি হতে পারে দেখো, তুমি কিভাবে খেয়াল রাখবে, তাহলে তোমার খেয়াল থাকবে। গতকালকে আমি বলছি, আবার একটু বলছি, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, ঠিক না? লাভস হার চাইল্ড। এই বাটটা যে আছে এটা মূলত হু ডাজ নট এর পরিবর্তে বসেছে, হু এর পরিবর্তে। তা হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ঠিক না? তার মানে এটা হু ডাজ নট, তার মানে এই বাটটা হচ্ছে নেগেটিভ রিলেটিভ, নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, নেগেটিভ রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এরপরে কি হইতে পারে এক্সাম্পল খেয়াল রাখবে, তাহলে তোমার জন্য খুব ভালো হবে, ঠিক আছে? আচ্ছা, যেমন আমরা এরকম বাক্য প্রায় শুনি যে none but the brave deserves the fair। এই বাটটা যে আছে এটা তুমি দেখো নো ওয়ান, এই বাটটা বোঝাইছে এক্সেপ্ট অর্থে। কি বলো? এক্সেপ্ট, এক্সেপ্ট। এক্সেপ্ট অর্থে যখন বোঝায় তখন এটা হয়ে যায় প্রেপোজিশন। এক্সেপ্ট অর্থে বোঝালে কি হবে বলো? প্রেপোজিশন। এবং যখন তুমি প্রেপোজিশন পড়বার সাথে সাথে তুমি খেয়াল রাখবে যে কনজাংশন কি হইতে পারে। এবং প্রেপোজিশন কনজাংশনের মূল পার্থক্য যদি আমি তোমাকে বলি, প্রেপোজিশন যেটা খেয়াল রাখবা, পি দিয়ে না ফ্রেজের সাথে সম্পর্ক তৈরি করে, ফ্রেজের সাথে, ফ্রেজের সাথে সম্পর্ক তৈরি করে। আর কনজাংশন যেটা সেটা ক্লসের সাথে, সেটা আমি দেখাচ্ছি। যেমন আমি যদি বলি হি ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড, ডিড নট সাকসিড।
লক্ষ্য করে এই ভার্বটা আছে এখানে ট্রাইড হার্ড, ট্রাইডটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে যেই ভার্বটা, একটু লিখে দিই, ফাইনাইট ভার্বের দুইটা বৈশিষ্ট্য, যেটা হচ্ছে টেন্স পরিবর্তন হলে যে ভার্বটা চেঞ্জ হয়, মানে টেন্সের পরিবর্তন হলে ভার্বের যে রূপটা চেঞ্জ হয়, ভার্বের যে রূপটি চেঞ্জ হয়, ভার্বের যে রূপটি কি হয়, চেঞ্জ হয়, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। অথবা পার্সনের পরিবর্তন হলে ভার্বের যে রূপটি চেঞ্জ হয়, পার্সন এর পরিবর্তন হলে ভার্ব এর, বুঝতেছো, যে রূপটি চেঞ্জ হয়। দ্রুত বলছি, মাথায় আসতেছে আমি কি বলছি? হ্যাঁ, ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, এখন লক্ষ্য করো, এই জিএম নূর, এখন এই যে কমেন্টস পড়ার টাইম নেই, এখন পড়ার মধ্যে আসো, নাহলে টাইম পাবো না। কমেন্টস মানে পেজে জানাই দিও, এখন আমি দেখবো এখন। আচ্ছা, তাহলে হি ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড। এখানে এই বারটা দেখো, এখানে ট্রাইড হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট কোনটা? টেন্সের পরিবর্তন হলে চেঞ্জ হয়। এখানে পাস্ট টেন্স আছে, এই জন্য ট্রাইড। যে প্রেজেন্ট টেন্সে ট্রাইস হইতো, ঠিক আছে, তার মানে টেন্স চেঞ্জ হওয়ার কারণে চেঞ্জ হয়েছে। আবার পার্সন চেঞ্জ করে যে হি এর জায়গায় যদি আমি দিতাম, হি যেমন সিঙ্গুলার, এখানে যদি উই দিতাম তাহলে ট্রাই হইতো, ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাঁ, তাহলে এই মৌলিক নিয়মগুলো একটু ভালো করে খেয়াল। বোর্ডে লিখলে অনেক সাউন্ড হয়, আচ্ছা সেটা ঠিকই বলছে, এটা মানে সাউন্ড অপশন কোথায় বন্ধ করে আমি জানি না, তো এই জন্য। আচ্ছা, তারপর ডিড নট সাকসিড, এই যে ডিড নট সাকসিড, এখানে একটা ফাইনাইট ভার্ব, তার মানে এটা হচ্ছে একটা ক্লজ, তার মানে দুই দিকে দুইটা ক্লজ, এই মাঝখানের বারটা হচ্ছে একটা কনজাংশন। এটাকে বলো একটা কনজাংশন, কি বলো? কনজাংশন। আচ্ছা, তাহলে তুমি দেখো যে আমাদের কিন্তু বার্টের যে 6টা পার্টস অফ স্পিচ হয়, তার মধ্যে আমরা 5টা পেয়ে গেছি। কিরকম? একটা হচ্ছে বার্ট মি নো বার্ট, এটা হচ্ছে বার্টটা প্রথমটা হচ্ছে ভার্ব, তারপরটা হচ্ছে নাউন। দ্যার ইজ নো মাদার বাট লাভস আর চাইল্ড, এখানে বার্টটা হচ্ছে নেগেটিভ রিলেটিভ। তারপর হচ্ছে আমরা কি বললাম, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার, এক্সেপ্ট অর্থে ব্যবহার হলে এটা হচ্ছে প্রেপোজিশন। দুই দিকে দুইটা ক্লজের মাঝখানে থাকলে হচ্ছে কনজাংশন। ক্লজ আছে কিনা কিভাবে বুঝো? ফাইনাইট ভার্ব আছে কিনা। ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্য কি? ফাইনাইট ভার্বের বৈশিষ্ট্য হচ্ছে খুব সহজ, যে হচ্ছে টেন্সের পরিবর্তনে ভার্বের যে রূপটা চেঞ্জ হয় সেটা ফাইনাইট ভার্ব, অথবা পার্সনের পরিবর্তনে ভার্বের যে রূপটা চেঞ্জ হয় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, এর সাথে আমরা আরেকটা এখন অ্যাডভার্ব যেটা হইতে পারে। আচ্ছা, অ্যাডভার্ব কখন হয়? দেখো, আমি একটু আগে কোন কথাটা বলি, যেমন ধরো অনলি অর্থে যদি কখনো বসে, কি বলতো, বাট শব্দটা, হ্যাঁ, অনলি অর্থে, হ্যাঁ, যে অনলি অর্থ যদি কখনো বাট বোঝায়, তাহলে সেটা হয়ে যাবে তখন হচ্ছে অ্যাডভার্বের ইয়ার। আচ্ছা, তোমরা একটা এক্সাম্পল বলতে পারবে? এনিওয়ান, কারো মাথায় আসছে যে কখন এই বাটটা অনলি অর্থে ব্যবহার হতে পারে? যেমন যে আমাদের হচ্ছে যে মানে ওইটাকে মনে করো এটা স্বীকার করা ছাড়া আমাদের হচ্ছে কোনো অপশন নেই, এরকম একটা বাক্য যদি এটা বলো তো, কি কেউ বলতে পারো কিনা যে বাটটা অনলি অর্থে ব্যবহার হয়? দেখি কারো কেউ বুঝতেছো কিনা, নিজের থেকে আনতে পারো কিনা বাক্য, দেখি। বোর্ডে লিখলে সাউন্ড হয়। আচ্ছা, বলো দেখি, কেউ বলতে পারো কিনা অনলি অর্থে কিরকম হইতে পারে? অনলি, কেউ বলতে পারছো না? তাহলে আমি বলে দেবো, নাইলে যে ভাইয়া মাথায় আসতেছে না, দেখি কারো মাথায় আসে কিনা, মানে ইংলিশটা তোমাদের আইকিউটা কিরকম করে কাজ করছে এটা আমি একটু দেখি। কারণ এখানে কিন্তু রিটেন অংশ আছে, যে মাথায় তোমাদের আচমকা আসতেছে কিনা। নট অনলি বাট অলসো না, ওইটা তো হচ্ছে ওইটা অন্য জিনিস। হ্যাঁ, ভাইয়া বলে দেন, হ্যাঁ বলেই দিতে হবে এটাই। অনলি অর্থে ব্যবহার হতে পারে বাট। দেখি আর কেউ বলতে পারছে কিনা। আচ্ছা, একজন বলছে নান বাট হি ক্যান ডু দিস। আচ্ছা, নান বাট হি ক্যান ডু ইস, এটা হচ্ছে, হ্যাঁ, ইট ইজ বাট টু অ্যাডমিট আওয়ার ফল্টস। এই যে ফাহমিদা সুমাইয়া খুব সুন্দর বলছে, এটাই বলছি, ইট ইজ বাট, দেখো খুব সুন্দর একটা এক্সাম্পল সে বলছে, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস, টু অ্যাডমিট আওয়ার ফল্টস। আচ্ছা, দেখো ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস। লক্ষ্য করো, এই যে রাইটটা আছে,
এই রাইটের আগে যে বাটটা, এটা দেখো, ইট ইজ অনলি রাইট, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আর ফর। লক্ষ্য করো এই রাইট শব্দটা এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে যখন এই বাটটা আসছে এটা কিন্তু অনলি অর্থে ব্যবহার হচ্ছে। ইট ইজ অনলি রাইট টু অ্যাডমিট আর ফর, মানে এটা ভুলটা স্বীকার করাটাই শুধু একমাত্র বুদ্ধি। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে খুব সুন্দর যে বলছে, থ্যাংক ইউ। তাহলে এইটা হচ্ছে কি তোমার এই বাটটা হচ্ছে এখানে অনলি অর্থে ব্যবহার হচ্ছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। এখন আমি তোমাদের যেটা জিনিস বলি, তুমি যখন পড়বা তখন অবশ্যই অবশ্যই তোমার মাথায় রাখতে হবে যে নিয়ন, হিলিয়াম নিয়ন, পানি দিয়ে তোর একটু, কি পানি আসছে নাকি, খুব পিপাসা লাগছে। আচ্ছা, একজন বলছে রাসেল আহমেদ যে ইংলিশটা ভয় লাগে। ইংলিশ হচ্ছে সবচেয়ে মজার, কেননা সবচেয়ে সাইন্টিফিক ইংলিশ, ঠিক আছে, অতএব ভয়ের কোনো প্রশ্নই নেই। আচ্ছা, তাহলে আমি যেটা বলছিলাম যে একটা শব্দে যে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হইলো, এখানে তুমি দেখো যে তোমার কিন্তু মাথায় চলে আসছে যে হ্যাঁ ভাই এরকম করে এটা হইতে পারে। তাহলে এইরকম একটা 6 রকম পার্টস অফ স্পিচ হইতে পারে এই বাট শব্দটা, এবং তুমি দেখো যে 6টাই কিন্তু তোমার মাথায় থাকবে যদি তুমি এক্সাম্পল দিয়ে খেয়াল রাখো। তাহলে এখন তুমি এই যে পড়লা, এটাকে একটু গুছায় পড়লে কীরকম হতো সেটা আমি তোমাকে বলি। মানে আমি তোমাকে শেখাতে চাচ্ছি যে তুমি মানে গুছিয়ে পড়লে পড়াটা কত ইজি হবে। যেমন দেখো কিভাবে তুমি পড়লা, প্রথম তুমি খেয়াল রাখবা যে বার যে 6টা পার্টস অফ স্পিচ, তুমি এটা কিভাবে খেয়াল রাখবা তোমাকে বলি। প্রথম তুমি এই বাক্যটাকে খেয়াল রাখবা, এই বাক্যটা খুব ইম্পর্টেন্ট, বাট মি নো বাট, এটা অবশ্যই তুমি খেয়াল রাখবা। এখানে হচ্ছে ভার, এখানে হচ্ছে নো এর পরে নাম, এটা একটা। তারপরে এই বাক্যটা খেয়াল রাখবা, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, লাভস হার চাইল্ড। এখানে বারটা নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, তাহলে নাউন প্রোনাউন ভার্ব হয়েছে, ঠিক না? এটা কিন্তু অ্যাডজেক্টিভ হবে না, আর হচ্ছে কি হবে না, তোমার হচ্ছে ইন্টারজেকশন হবে না। তাহলে এরপরে যেটা হতে পারে, বার যখন অনলি অর্থে ব্যবহার হয় তখন হচ্ছে এটা অ্যাডভার্ব। বার যখন হচ্ছে যে এক্সেপ্ট অর্থে ব্যবহার হবে, এক্সেপ্ট, তখন সেটা হচ্ছে প্রিপোজিশন। আর বার যখন হচ্ছে দুইটা ক্লজকে কানেক্ট করবে, দুইটা ক্লজ কি করবে, ক্লজকে কানেক্ট করবে, কানেক্ট, তখন সেটা হচ্ছে কনজাংশন, কনজাংশন। তুমি দেখো তোমার ইনশাআল্লাহ জীবনে খেলা হবে না যে হ্যাঁ ভাই এই বাক্যে প্রথম বাক্যে তোমার নাউন ভার্ব চলে আসছে, তারপরের বাক্য নেগেটিভ রিলেটিভ আসছে, অনলি অর্থে অ্যাডভার্ব, এক্সেপ্ট অর্থ হচ্ছে প্রিপোজিশন, দুইটা ক্লজকে কানেক্ট করলে কনজাংশন। তাহলে তখন তোমার মাথায় আসবে যে ভাই এটা এইভাবে হতে পারে। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার, মাথায় ঢুকছে আমি কি বলছি? হ্যাঁ, হিলিয়াম নিয়ন নাম তো আছেই, নাম ওদের, এটা অফিসিয়াল নাম, ঠিক আছে, সার্টিফিকেট নেম আলাদা। আচ্ছা, তাহলে এইটা হলো গেল। আচ্ছা, এরপরে আমি তোমাদের একটু ধরি, দেখি যে তোমরা কীরকম বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, এই বাক্যটাই বলো দেখি কার খেয়াল আছে, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এটা কোন ধরনের বাক্য, সিম্পল নাকি কমপ্লেক্স না কম্পাউন্ড? হ্যাঁ, এটা একটু উত্তর করো দেখি। সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড? এটা যে পানিটা খায় কিভাবে এটা বুঝতেছি না, এটা খুলে কিভাবে, পিপাসা লাগছে, দাঁড়াও। এই হিলিয়াম নিয়ন কয়টা বাজারে? ও 10টা বাজছে, চলে গেছে। আচ্ছা, ফাহমিদার সময় বলছে এটা কমপ্লেক্স, কেউ বলছে কম্পাউন্ড, কমপ্লেক্স কম্পাউন্ড। আচ্ছা দেখো, তাহলে একটা ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করো, দেখো নর্মালি আমরা জানি যে একটা জিনিস নিয়ে আছে ফ্যান বয়েজ বলে একটা নিয়ম আছে, ঠিক না? ফ্যান বয়েজ, এটা কি? এতে হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান্ড, এতে হচ্ছে নর, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, ওয়াইতে হচ্ছে ইয়েট, এসতে হচ্ছে সো বা দেয়ার ফর, এরকম থাকলে এটা হচ্ছে কি হবে বলো? কম্পাউন্ড। নর্মালি এটা হচ্ছে কম্পাউন্ড, কম্পাউন্ড। কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট, এই বাটটা কিন্তু আমি তোমাদের একটু আগে বলছি, এটা হু এর পরিবর্তে বসে, হু। তো একটা বাক্যে যদি রিলেটিভ প্রোনাউন, এই যে হু, হুইচ, WH ওয়ার্ডগুলো যেগুলো আছে, ঠিক আছে, হোম, হোয়েন, এরকম থাকে না, এগুলো থাকলে কিন্তু অবশ্যই 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 সেটা কমপ্লেক্স। কী হবে বলো? কমপ্লেক্স সেন্টেন্স। তো অনেকে যে কম্পাউন্ড বলছো, এটা কিন্তু নর্মালি মনে হবে কিন্তু আসলে না, এটা হচ্ছে কি বলো? কমপ্লেক্স সেন্টেন্স। কী হবে বলো? কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স
কমপ্লেক্স সেন্টেন্স হবে। ঠিক আছে, তা এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করবা যে কোনটা আসলে কীরকম। আমরা তো এক্সাম্পল দেখবই, আমি জাস্ট তোমাদের দেখছি যে তোমাদের নিয়মগুলো কার কতটুকু কীরকম জানা আছে একটু জাস্ট খেয়াল করাই দিচ্ছি, যাতে করে আমি দেখি যে তোমরা কীরকম বুঝতে পারছো। আমি বাক্য লিখছি এবং তোমাদের ধরছি যে তোমাদের কীরকম করে মাথায় আনতে পারছো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমি আরেকটা লিখি। যেমন ধরো যদি আমি তোমাদের এরকম বলি যে হচ্ছে যে আই নো অল রিগার্ডিং দিস। এই রিগার্ডিংটা কোন পার্টস অফ স্পিচ বলো দেখি? রিগার্ডিং শব্দটা কোন পার্টস অফ স্পিচ? হ্যাঁ, নেগেটিভ রিলেটিভ। নেগেটিভ হচ্ছে রিলেটিভ, ওইটা হচ্ছে যে ওই যে দ্যার ইজ নো মাদার বাট লাভস আ চাইল্ড। হ্যাঁ, বাট শব্দটা ওইটা বাক্যর মধ্যে স্ট্রাকচার অনুসারে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এখানে নেগেটিভ অ্যাফার্মেটিভ ওইটা কিন্তু হচ্ছে মানে হচ্ছে মিনিং অনুসারে। আমি বলছি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে কোনটা। হ্যাঁ, তাহলে রিগার্ডিং একজন বলতে হচ্ছে অ্যাডজেক্টিভ। এনিওয়ান? আই নো অল রিগার্ডিং দিস। দেখি কে কীরকম করে বলতে পারো। কে বলছে অ্যাডজেক্টিভ? পার্টিসিপল, পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আচ্ছা, দেখছো? তার মানে এগুলোর মধ্যে কিন্তু ইংরেজিতে ভালোই গ্যাপ আছে, ঠিক না? আচ্ছা, দেখো আর কেউ? এনিওয়ান? আই নো অল রিগার্ডিং দিস। আচ্ছা, দেখো এখানে এই যে দিস হচ্ছে, এটাকে আমি বলতে পারি নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের মতো কাজ করে, নাউন বা নাউনের মতো কাজ করে সে। এবং তার আগে, এটা আমি গতকালকে বলছিলাম, দেখছো তোমাদের খেলা রেখেছে না, এই রিগার্ডিংটা এটা হচ্ছে প্রেপোজিশন। এটা কি বলো? প্রেপোজিশন। প্রেপোজিশন। ইংলিশের মজাটা কি জানো? তুমি খুব সহজে খেয়াল রাখতে পারো, আবার প্র্যাকটিস না করলে ভুলে যাবে। সবাই দেখছো প্রেপোজিশন, রাহুল লুবি। তাহলে এটা হচ্ছে কি বলো? প্রেপোজিশন। এই জন্য আমি প্র্যাকটিস করাবো। এই জন্য আমি বারবার বলি একটা জিনিস শেষ করা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে কত বেশিবার তুমি রিভাইজ করে করে শেষ করতে পারছো, তখন খেয়াল থাকবে। তাহলে রিগার্ডিংটা হচ্ছে কি বলো? প্রেপোজিশন অর্থে ব্যবহার হবে। ওকে, ভালো থাকবে ইনশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে কি বলো? প্রেপোজিশন। এবং খেয়াল রাখবা যে নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের আগে প্রেপোজিশন বসে। অন্যভাবে বলতে পারি প্রেপোজিশনের পরে নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট বসে। ঠিক আছে, তো এই অনুযায়ী খেয়াল করবো যে আচ্ছা এটা তাহলে প্রেপোজিশনের মতো হচ্ছে কাজ করছে। ওকে, আচ্ছা এইবার আমি একটা জিনিস বলি দেখি যে উই হ্যাভ 4 চেম্বারস হার্ট। এই বাক্যটা ঠিক আছে না ভুল আছে? উই হ্যাভ 4 চেম্বারস হার্ট, মানে আমাদের 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হার্ট আছে। ঠিক আছে, মানে আমাদের যে হৃৎপিণ্ড সেখানে 4টা চেম্বার আছে। উই হ্যাভ 4 চেম্বারস হার্ট। বাক্যটা ঠিক নাকি ভুল সেটা একটু বলতে হবে তোমাকে। বাক্যটা কারেক্ট আছে না ভুল আছে? এটা কি? এটা হ্যাঁ, তাহলে একটু উত্তর করো দেখি কে কিরকম বলতে পারছো যে বাক্যটা ঠিক না বেঠিক। কি মাথা খারাপ আসতেছে না? রং। আচ্ছা, রং বানানটা WRONG। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, কি কারণে ভুল সেটা একটু বলি। হ্যাঁ, ভুলটা কেন? দেখো এই হার্ট শব্দটা কিন্তু হচ্ছে এটা নাউন, তার আগে চেম্বার্স যে শব্দটা আছে এই চেম্বার শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ নাউনের আগে যে শব্দটা বলে সেটা সাধারণত অ্যাডজেক্টিভ। তার মধ্যে এখন একটা প্রশ্ন আসবে যে ভাইয়া নাউনের আগে অ্যাডজেক্টিভ, তা আপনি তো এখানেও তো নাউনের আগে আবার প্রিপোজিশন বলছেন, এটা আবার কেমন হলো? ঠিক না, এটা কিন্তু অনেকের মধ্যে প্রশ্ন আসবে, ঠিক না, যে ভাইয়া নাউনের আগে আপনি বলছেন যে এটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে এখানে আবার প্রিপোজিশন কেন? আছে সেটা আমি ব্যাখ্যা করছি, বুঝতে পারবো এখনই। দেখো এই যে 4 শব্দটা এটা কিন্তু হচ্ছে নিউমেরালসের মধ্যে গেছে। নিউমেরালস মানে কি জানো? নিউমেরালস মানে হচ্ছে সংখ্যাবাচক। তুমি যদি ডিটারমিনার বলে একটা পার্টস অফ স্পিচের সুপার পার্টস অফ স্পিচ বলে একটা জিনিস আছে যেটা 5টা জিনিস নিয়ে গঠিত। কয়টা জিনিস? 5টা। তার মধ্যে একটা হচ্ছে আর্টিকেল, একটা হচ্ছে পজিটিভ, একটা নিউমেরালস, একটা ডেমনস্ট্রেটিভ, একটা কোয়ান্টিফায়ার্স। আর্টিকেল, পজিটিভ, নিউমেরালস, ডেমনস্ট্রেটিভ, কোয়ান্টিফায়ার্স। এখন এই 4টা হচ্ছে নিউমেরালসের মধ্যে গেছে, সংখ্যাবাচক। তা ডিটারমিনারের মধ্যে এটা একটা অংশ। ডিটারমিনার পরে 2টা জিনিস অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, বা বলতে পারি নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হয়। এবং ইংলিশে একটা মৌলিক নিয়ম আছে, অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। কখনো কি হয় না বলো? প্লুরাল হয় না, প্লুরাল হয় না। তাহলে এই বাক্যটা ঠিক হইতো কিভাবে? উই হ্যাভ 4 চেম্বার্স, না 4 চেম্বার হার্ট। চেম্বার হার্ট।
তা এইটাকে আবার গ্রামারের ভাষায় একটা কঠিন শব্দ হাইফিনেটেড অ্যাডজেক্টিভ বলে, তোমার আপাতত দরকার নেই, তুমি আগে অল্প অল্প করে শেখো। হ্যাঁ, রিয়াদ বলছো উই হ্যাভ 4 চেম্বার্স অফ হার্ট। আচ্ছা 4 চেম্বার্স অফ হার্ট ওইটা বললে ঠিক হবে কি না? দেখো উই হ্যাভ 4 চেম্বার্স অফ হার্ট, চেম্বার্স অফ হার্ট এটা বললে ঠিক হবে। কিভাবে ঠিক হবে লক্ষ্য করো, হার্ট শব্দটা নাউন, অফটা প্রেপোজিশন, এই চেম্বার্স হচ্ছে নাউন, তার মানে দুইটা নাউনের মাঝখানে একটা প্রেপোজিশন ওইভাবে হইতে পারে, ঠিক আছে? তার মানে একটা বাক্যকে এরকম দুইভাবে কারেক্ট করা যেতে পারে। এরকম আরো বাক্য আমি এখনই দেখাবো যে একটা বাক্যকে দুইভাবে এরকম কারেক্ট করা যায়। হ্যাঁ যায়, আমি তোমাকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবা। আচ্ছা আমি তোমাকে এবার একটা লাইন লিখবো, ঠিক আছে? ঠিক আছে, আই অ্যাম comparatively better today। এই বাক্যটা ঠিক না বেঠিক, মানে এটা বাক্য আমি ঠিক লিখছি না ভুল লিখছি সেটা বলতে হবে। আই হ্যাভ কম্পারেটিভলি বেটার টুডে, এই বাক্যটা কিন্তু আমরা প্রায় শুনি না, যে কেমন আছেন ভাই, যে কম্পারেটিভলি বেটার, ঠিক না? তো এই বাক্যটা ঠিক না বেঠিক, হ্যাঁ এরকম বাক্য আমরা প্রায় শুনি। হ্যাঁ হ্যাঁ, না সমস্যা নেই, মূল জিনিসটা তোমরা বলো। শোনো, কমেন্টস জিনিসটা কিন্তু খুব অসাধারণ যদি আমরা এটা ভালো কাজে লাগাই। বাংলাদেশে দেখো যে রাজনীতি সবথেকে ভালো জিনিস হওয়ার কথা ছিল, রাজার নীতি, খুব সৎ মানুষের নীতি, এইটা বানিয়ে ফেলছে চোর বাটপারের জায়গা, ঠিক না? এই জন্য তুমি দেখবা যে আগেকার এই 5 তারিখের আগে যিনি, এই 1 সপ্তাহ পার হয়েছে কেবল, যিনি প্রচণ্ড প্রতাপের সাথে সারা দেশ অর্থনীতির নিয়ন্ত্রণ করতো, উনি দেখো যে লুঙ্গি পরে নাকি আজকে ধরা পড়ছে। মানে লুঙ্গি পরা খারাপ কিছু না, মানে হচ্ছে যে তার মানে কনফিডেন্স লেভেলটা, যে এটা দুইটা কারণ হইতে পারে। একটা হইতে পারে যে মানে এত অন্যায় নিজে করছি যে নিজের মনের মধ্যেই প্রশ্ন যে আমার কি হবে। আর দ্বিতীয় হইতে পারে যে মানে দ্বিতীয় আরেকটা যেটা অপশন হইতে পারতো সেটা হচ্ছে যে এখন যারা আছে, আমরা তো দেখতেছি এখন নিরপেক্ষতার সাথে মোটামুটি যারা আছে ভালো লোকজন, সেক্ষেত্রে প্রথমটাই হওয়ার সুযোগ বেশি না, যে হচ্ছে যে ঠিকভাবে হচ্ছে যে কোনো কাজ করিনি, অন্যায় করছি মানুষের সাথে, 2 নম্বরই করছি, দেখো যে কি অবস্থার মধ্যে পড়ে গেল। আচ্ছা এটা কি, আচ্ছা অনেকে বলছে কম্পারেটিভলি বেটার টুডে, এটা অনেকে বলছে রাইট, অনেকে বলছে রং। আচ্ছা আমি এখন বলি, এই বাক্যটা হচ্ছে খুব পরিচিত এবং খুবই মানে হচ্ছে গ্রামারের দিক থেকে ভুলের একটা সেরা এক্সাম্পল। এটা কি কারণে ভুল সেটা বল। ইসলাম একটা খুব সুন্দর নিয়ম এখানে আছে, সেটা কি জানো? দেখো আল্লাহ কিন্তু এক না, একক। তো এখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কম্পারেটিভলি বেটার, বেটার শব্দটা একটা কম্পারেটিভ ফর্মের ওয়ার্ড। যেমন তুমি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ পড়ছো না, গুড, বেটার, বেস্ট, বেটারটা হচ্ছে কম্পারেটিভ, তারপর হচ্ছে ব্যাড, ওটসটা হচ্ছে কম্পারেটিভ, মাঝখানে যেটা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, কম্পেয়ার, দুইজনের মধ্যে তুলনা নর্মালি। তা আই এম কম্পারেটিভলি বেটার টুডে, এই বাক্যটা আসলে ঠিক হবে দুইভাবে ঠিক করা যায়। কিরকম? এটা এরকম একটা ঠিক হইতে পারতো, আই এম বেটার টুডে, এটাই ঠিক একভাবে, বেটার টুডে এইটা একটা ঠিক বাক্য। আরেকটা বাক্য ঠিক হইতে পারতো, আই এম কম্পারেটিভলি ওয়েল টুডে, কম্পারেটিভলি ওয়েল টুডে, ওয়েল টুডে। তাহলে তুমি যদি একটু খেয়াল করে দেখো, আই এম বেটার টুডে এটা একটা ঠিক, অথবা কম্পারেটিভলি ওয়েল দিলাম, তার মানে তুমি দেখো যে বেটার শব্দটা একটা কম্পারেটিভ ফর্মের বাক্য, কম্পারেটিভলি শব্দটা একটা কম্পারেটিভ, পাশাপাশি দুইটা একই রকম শব্দ থাকতে পারবে না, মানে পাশাপাশি দুইটা কম্পারেটিভ থাকতে পারবে না। হ্যাঁ স্যার শিবির কেমন, আমি তো বলছি এগুলা নিয়ে আমার ভিডিও আছে, দেখো যে কোন পার্টি কেমন, কিন্তু এগুলা নিয়ে বারবার কোয়া যাবে না। আই এম কম্পারেটিভলি বেটার টুডে, তাইলে হচ্ছে আর আমার কথাই বা তুমি কেন বিশ্বাস করবা? ঠিক আছে, আমিও তো মনে করো যে আমার সুবিধা মতো কইতে পারি, ঠিক না? এই জন্য আমি চেষ্টা করি নিরপেক্ষভাবে বলতে, তারপর তুমি তোমার নিজেরও বিবেক কাজে লাগাবা যে আমার কথা ঠিক অনেক সময় নাও হইতে পারে, কারণ মানুষ তো ভুল হইতেই পারে। আই এম কম্পারেটিভলি বেটার টুডে এটা ভুল, এটা হবে কি আই এম বেটার টুডে অথবা আই এম কম্পারেটিভলি ওয়েল টুডে, ঠিক আছে? তাহলে এই দুইটা হচ্ছে ঠিক। আচ্ছা এবার আমি 4টা বাক্য লিখবো। এমনকি বি ইউনিটের প্রিপারেশনের কোশ্চেন ব্যাংক পড়া ঠিক, হ্যাঁ হ্যাঁ কোশ্চেন ব্যাংক তো খারাপ কিছু না, যে কোনো জায়গায় কোশ্চেন ব্যাংক পড়তেই পারো। আর আমরা তো বই, যারা আমাদের করছে তাদের তো আমরা বই সহ যারা নেবে তাদের 8টা বইয়ের আমরা ব্যবস্থা করছি ইনশাল্লাহ। অবশ্যই কোশ্চেন ব্যাংক তুমি পড়া ভালো জিনিস। আচ্ছা এবার 4টা বাক্য লিখবো, তোমার বলতে হবে 4টার মধ্যে 2টা ঠিক আছে, 2টা ভুল। আই এম ফুল, I am foolish, I am a fool, I am a foolish.
দুইটা বাক্য ঠিক আছে, দুইটা ভুল আছে, তুমি ঠিক দুইটা বাক্য বের করো। কারেক্ট কোন দুইটা বাক্য বলে দিলাম, এই 4টার মধ্যে দুইটা কারেক্ট দুইটা বাক্য আছে, সেই দুইটা বাক্য তুমি খুঁজে বের করো। তারপর আমি বলছি যে কোন বাক্যটা ঠিক কোন বাক্যটা ভুল। ঠিক আছে, কারেক্ট দুইটা বাক্য আছে। দেখো অনলাইনের মজাটাই আলাদা, কি যে অসাধারণ জিনিস আল্লাহ টেকনোলজি দিল। আরও তো সামনে শুনতেছি এমন টেকনোলজি, মনে হবে যে তোমার সামনে হলোগ্রাফিক ফ্রেম হবে, মনে হচ্ছে তোমার সামনে মানে হচ্ছে যে ওই যে কী কব এটা, যে ওই যে চেয়ারে বসে কথা বলতেছো না, এরকম মনে হবে। হ্যাঁ, একদম এত জীবন্ত হবে টেকনোলজি দেওয়া জায়গায়। এই যে মিছিল যে এখন হয় না, যে মাঠে যাও রোদে, কি দরকার, আরাম। ঠিক আছে, এবং খুব সুন্দর। হ্যাঁ, তো এটা দেখছো, এইটার আমি পিপাসা লাগছে এটার ভিতরে। ও দেখছো কি ব্যাপারে, কিভাবে পানি পড়লো। মজার ব্যাপারটা দেখো, মানে এটা হচ্ছে তোমার মানে মুখে দিলে পানিটা ঠিক হয়ে আসে। বসে একটু দাঁড়াও। ও বাবা, এমনিতে হচ্ছে ঠিক হয় না। আচ্ছা, তাহলে কারেক্ট তোমরা কে বলছো? আই এম ফুল, আই এম এ ফুলিশ। কেউ বলছে আই এম এ ফুল, আই এম ফুলিশ। আচ্ছা, আমরা এখন দেখবো যে কোনটা ঠিক এবং কেন ঠিক, আমরা ব্যাখ্যা করবো। হ্যাঁ, আচ্ছা দেখো, আগে প্রথম যে জিনিসটা বুঝতে হবে, যে কোনো একটা বাক্য কোনটা ঠিক কোনটা বেঠিক এটা বোঝার একটা সহজ বুদ্ধি আছে। সেটা কি জানো? ফুল শব্দটা কোন পার্টস অফ স্পিচ সেটা বলো তোমরা। আমাকে আগে এটা উত্তর দাও যে ফুল শব্দটা কোন পার্টস অফ স্পিচ, এটাকে উত্তর কমেন্টস করো। একটা জিনিস এমনিতে মুখস্থ করে লাভ নেই, তো আগে বুঝতে হবে জিনিসটা আসলো কিভাবে, কিভাবে সেটা কারেক্ট হবে। ফুল শব্দটা কোন পার্টস অফ স্পিচ সেটাকে উত্তর করো। আচ্ছা, অনেকে বলছে 2 নম্বরটা ঠিক, 4 নম্বরটা ঠিক আছে, আমরা দেখছি যে কোনটা ঠিক। হ্যাঁ, কেউ বলছে 2, 3। আচ্ছা, আমি দেখছি সবার কমেন্টসগুলো মোটামুটি দেখছি তোমাদের। ফুল শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ফুল। আচ্ছা, ফুল অনেকে বলছে নাউন, কেউ বলছে অ্যাডজেক্টিভ। এনিওয়ান? নাউন, অ্যাডজেক্টিভ, নাউন। ওকে, ফাইন। আচ্ছা দেখো, আমি তো একটা জিনিস আগে বলি, কয়েকটা জায়গায় খুব ভুল হয়। ফুল শব্দটা কয়টা বর্ণ আছে দেখো তো? 1, 2, 3, 4, 4টা বর্ণ। মনে রাখা, এটা আসলে এটা আসল কথা না। নাউন বর্ণের কয়টা বর্ণ আছে? 4টা। এটা মনে রাখার জন্য মজা করে বলি। তার মানে ফুলটা হচ্ছে নাউন, এটা কি বলো? নাউন। এবং এইটা হচ্ছে একটা কমন নাউন। কি নাউন বলো? কমন নাউন। তো ইংলিশে একটা খুব অসাধারণ নিয়ম আছে, কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। নিয়মটা লিখে ফেলো তো। কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে, লিখে ফেলো। কমন নাউন এর পূর্বে কি হবে বলো? আর্টিকেল বসে। কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে, এটাকে লিখে ফেলবা। কমন নাউনের পূর্বে কি বসবে বলো? আর্টিকেল বসে। ওকে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। তাহলে ফুল শব্দটা হচ্ছে একটা নাউন, কমন নাউন, তাহলে তার আগে আর্টিকেল, তার মানে আই এম এ ফুল, এই শব্দটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, কারেক্ট। কমন নাউন, তার আগে আর্টিকেল। আর মনে রাখার জন্য বললাম ফুলে 4টা বর্ণ, এটা আসল কথা না। না, ফুলিশ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ফুলিশ এটাকে বলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে কখনোই কোনো আর্টিকেল বসবে না। হ্যাঁ, অ্যাডজেক্টিভের আগে তখন আর্টিকেল বসবে যখন অ্যাডজেক্টিভ একটা নাউন হবে। তার মানে শুধু একটা ওকে অ্যাডজেক্টিভ দিয়ে শেষ, তার আগে আর্টিকেল বসবে না। ঠিক আছে, তার মানে আই এম ফুলিশ, এটা ঠিক। তার মানে 2 এবং 3 নাম্বার বাক্য যারা যারা উত্তর দিয়েছ তাদের আনসার ঠিক আছে। আই এম এ ফুল, কমন নাউন, তার আগে আর্টিকেল। আই এম ফুলিশ, অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য শেষ হয়েছে, তার আগে কোনো আর্টিকেল বসবে না। ক্লিয়ার? আমার মনে হয় ইনশাল্লাহ প্রত্যেকের মাথায় চলে আসছে। এক্সাম্পল দিয়ে খেয়াল রাখবা। ঠিক আছে, আচ্ছা এবার আমি আরেকটা এক্সাম্পল যাই। হিস। আচ্ছা, হিসের আগে আমি তোমার একটা শব্দ বলি। জিনিয়াস, এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলো তো দেখি? আই এম এ ফুল, আই এম ফুলিশ। আচ্ছা, জিনিয়াস শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এটা। তবে আমি একটা জিনিস লক্ষ্য করছি, তোমরা খুব খেয়াল হারায় যাও। আর খেয়াল হারায় যাওয়া স্বাভাবিক, তোমরা রিভিশন দাও না, এটা আমি বুঝতে পারছি। ইংলিশ থেকে শুরু করে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু প্রচুর পড়তে হবে, আর এক পুরাতন জিনিস কিন্তু বারবার রিভাইজ করতে হবে, নাহলে কোনো লাভ হবে না। ঠিক আছে, অনেক জিনিস পড়ার আছে, এত কিছু আছে, যে রেগুলার হচ্ছে রিভিশনের মধ্যে আনতে হবে। তোমার তো রিভিশন ঠিকভাবে দাও না। আচ্ছা আচ্ছা, জিনিয়াস তোমরা উত্তর করা শুরু করছো অলরেডি। আচ্ছা,
আচ্ছা দেখছো, আমি আমি এই জন্য আমি বলি না যে মানে এই যে অনেকে যে আছে ইংলিশে যে পাশে করতে পারে না, এটা কারণটা কি? এটা একটা খুব ইন্টারেস্টিং না? ইংলিশে উত্তর দেওয়া থাকে তার মধ্যে পাশ করতে পারে না। হ্যাঁ, এটা কারণটা কি? এটা কি কারণে এটা হয়? তো এটা আমরা এই যে পড়তে গেলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, যে কী কারণে এটা হচ্ছে। তোমরা একটু কমেন্টস করো, তাহলে বুঝতে পারবো। তাহলে তোমরা বুঝতে পারবো যে ও আচ্ছা, যে ভাই এই কারণে এটা সমস্যা হচ্ছে। এবং এত মজার এটা যে তুই অবাক হয়ে যাবে। আচ্ছা, তোমরা কি উত্তরগুলো দিয়ে থাকো, আমি দেখতেছি। একটা জিনিস শিখতে হবে যাতে ইংলিশ মিনিংয়ের উপরে সেরকম খুব একটা গুরুত্ব নেই, নিয়মটা আগে বুঝতে হবে। আচ্ছা, বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা আগে কমেন্টস করো, আর কারো যাতে কেউ বাদ না যায়, কারণ খুব সহজ তো, সহজগুলো আগে দেখো। আচ্ছা, হ্যাঁ আমি বলি তোমাদের, হ্যাঁ শুনলে একটা অবাকই লাগবে। জিনিয়াস শব্দটা দুইটা পার্টস অফ স্পিচ আকারে বুঝতে পারে। একটা হতে পারে নাউন, একটা হতে পারে অ্যাডজেক্টিভ। তা তোমরা বোধহয় খুব 2-4 জন বোধহয় দেখলাম যে নাউন আনসার দিয়েছো। এখন যদি শুধু আমি বলি জিনিয়াস, দুইটার মধ্যে যদি একটা পার্টস অফ স্পিচ বাছাই করি, তাহলে শুনলে একটু অবাক হবা, তখন এটাকে নাউন হিসাবে নিতে হবে। মজা না যে এটা এখানে কি করলেন? এটা তো সবসময় মানে অ্যাডজেক্টিভ। নো, মূলত জিনিয়াস শব্দটা প্রধানত এটা নাউনে, কিন্তু এটা যে অ্যাডজেক্টিভ হিসেবেও করতে পারে। এক্সাম্পল দিই, তাহলে এক্সাম্পল ইজ বেটার দ্যান রুলস। তাহলে যে বলি হি ইজ এ জিনিয়াস, এ জিনিয়াস শব্দটা হচ্ছে নাউন, তার আগে আর্টিকেল, আর্টিকেলের পর একটা শব্দ থাকে এবং এই জিনিসটা কমন নাউন। আচ্ছা, এইবার যদি আমরা এরকম বলি, যেমন আমি বলতে পারি দ্যাট ওয়াজ এ জিনিয়াস মুভ, বা দ্যাট ওয়াজ এ জিনিয়াস ডিরেকশন অ্যাডভাইস। মুভ দিলে ভালো হইতো, তোমার জন্য বোঝার জন্য বলছি। অ্যাডভাইস শব্দটা এটা নাউন, এই জিনিয়াস শব্দটা এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। তা প্রধানত জিনিয়াস শব্দটা নাউন, এটা মাথায় রাখবা। প্রধানত নাউন, এটা মাথায় রাখবে। এটা অবাক লাগে, তা অনেকের মাথায় আসতে পারে যে ভাই তাহলে এটার অ্যাডজেক্টিভ কি? জিনিয়াসের অ্যাডজেক্টিভ এটা, সেটা শুনলে অবাক হবা। জেনুইন, কে বলো তো? জেনুইন, জেনুইন হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে দেখো যে তোমার মনে হবে একরকম, কিন্তু আসলে এটা উত্তর না। তো জিনিয়াস কিন্তু মূলত নাউন, এটাকে অ্যাডজেক্টিভ বলাটা খুব মানে বললামই তো, মানে নর্মালি এটা নাউন। দুই পার্টস অফ স্পিচ হিসেবে বুঝতে পারে, এটা নর্মালি হচ্ছে নাউন। ঠিক আছে, আচ্ছা আমরা আরেকটা বাক্যে যাই, দেখে বলতে পারো। ঠিক আছে, ইডিয়েট কোন পার্টস অফ স্পিচ? দেখে কি এরকম করে মাথায় আনতে পারছো? আমার কথা কি বুঝাইতে পারছি? মানে মূলত জিনিসটা কিন্তু নাউনই, কিন্তু অ্যাডজেক্টিভ যে বসে না তা না, কিন্তু উত্তরটা আসলে নাউন উত্তর। পারফেক্ট। তোমরা যে এই সবাই অ্যাডজেক্টিভ দিচ্ছ, এটা মূলত বলা যেতে পারে 2-3-5% বসে, মূলত এটা হচ্ছে নাউন। বুঝতেছো? আচ্ছা, ইডিয়েট। আচ্ছা, এবার দেখছো, এবার তোমার তো আইডিয়া আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভেরি নাইস। তোমার থেকে খুবই মার। তবে একটা মুভির নাম বিখ্যাত শুনছো, 3 ইডিয়টস? তুমি খেয়াল করবা
নাউন কিন্তু প্লুরাল হতে পারে, অ্যাডজেক্টিভ কোনো প্লুরাল হয় না। তার মানে ইডিয়েট শব্দটা অলওয়েজ 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 এটা হচ্ছে নাউন। ঠিক বলো, নাউন। তা দেখছো তোমরা একটা নিয়ম যখনই দেখলে যে ভাইয়া জিনিয়াসটা এরকম নাউন হচ্ছে, তখন তোমার মাথায় ঢুকে গেছে যে ভাইয়া তার মানে এবার ইডিয়েট যেটা দিচ্ছে এটা অবশ্যই অবশ্যই অ্যাডজেক্টিভ হবে না, নাউনই হবে। তার মানে জানার বিষয় না, বোঝার বিষয়। বুঝলে তখন মাথায় চলে আসবে যে ও ভাই এটা এরকম করে হয়, ঠিক না? খুব মজার কিন্তু জিনিসটা যদি একটু খেয়াল করো তাই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ ভাই ঠিক আছে, তো আসলে তো খুব সুন্দর। তার মানে ইডিয়েট শব্দটা হচ্ছে নাউন। আচ্ছা, ইডিয়েট শব্দটার অ্যাডজেক্টিভ কি বলো তো দেখি? এই শব্দটা অ্যাডজেক্টিভ করলে কোন শব্দ হবে সেটা বলো তো? অ্যাডজেক্টিভ কি হবে? ইডিয়েট শব্দটা অ্যাডজেক্টিভ কি হবে বলো? ইডিয়েট শব্দটা অ্যাডজেক্টিভ কি হবে? অ্যাডজেক্টিভ করলে শব্দটা কি হবে? আমি বলে দেব? আচ্ছা তোমাদের আমি বলে দিই না, এটি কি ইডিওটিয়াস। আচ্ছা, আরো সহজ করা যায় না? আরো সহজ? বানাচ্ছ তো এই জন্য সুন্দরই বানাইছো, ক্রিয়েটিভ চিন্তা। একজন বলছে কি এটা ইডিও ঠিক আছে, আচ্ছা যাই হোক, ইডিওক্রেসি। আচ্ছা, ইডিয়েটের অ্যাডজেক্টিভ হচ্ছে ইডিওটিক। ইডিওটিক, ঠিক আছে, ইডিওটিক। যেমন ইট ইজ অ্যান ইডিওটিক আইডিয়া। ইট ইজ অ্যান ইডিওটিক আইডিয়া। ইডিওটিক আইডিয়া। শোনো, আমি যে জিনিসটা বলতে যাচ্ছি তোমার ইংলিশে তুমি পূর্ণ নাম্বার ইনশাল্লাহ পাবা, কিন্তু প্র্যাকটিস আমাদের সাথে সাথে রেগুলার করতে হবে, খেয়াল রাখতে হবে। মুখস্থ নাই, কঠিন কিছু নাই, প্র্যাকটিস। আমি যেভাবে বলবো গল্পের মতো করে, কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে বারবার। নাহলে ওই যে 2 দিন পর বা 5 দিন পর বা খেয়াল আছে, 2 সপ্তাহ পরে কি ধরছে ভাই কিছুই খেয়াল নেই, সব ওলট পালট, তাইলে কোনো লাভ নেই। আমি বারবার বলি অ্যাডমিশনে ভালো করার মানে মূল ফর্মুলাটাই হচ্ছে কন্টিনিউয়াস রিভিশন। কারণ টাইম অল্প সময় তোমার আনসার কারেক্ট করতে হবে, এই জন্য ওইভাবে নিজেকে তৈরি করতে হবে। বুঝতেছ আমার কথা আমি কি বলছি? এটা বারবার হচ্ছে যে বারবার প্র্যাকটিস করতে হবে, তখন তুমি দেখবা যে তোমার মাথায় ইনশাল্লাহ চলে আসবে যে আচ্ছা তাইলে হচ্ছে যে এটা এইরকম করে হতে পারে। ঠিক আছে, আচ্ছা। এবং পরে আমি ধরবো, দেখবো যে কে কিরকম বলতে পারো, দেখি এবার কার সহজ জিনিস ধরবো, আমি কঠিন ধরি না। আচ্ছা বলো তো, ইন্ট্রানজেটিভ ভার্ব বলতে কি বোঝায়? ইন্ট্রানজেটিভ ভার্ব, এটা সংজ্ঞাটা, মূল কথাটা বলো তো, একদম মূল 3-4টা শব্দের মধ্যে এই জিনিসটার উত্তর দাও। স্যার আমি বিজ্ঞান বিভাগ থেকে খ ইউনিটে এক্সাম দিও, আমি কি এই কোর্সে ভর্তি? হ্যাঁ পারবা। মানে খ ইউনিটে যে কেউ ভর্তি হতে পারবে, সায়েন্সের হইতে পারবে, আর্টসের হইতে পারবে, কমার্সের হইতে পারবে। এক কথায় যে এইচএসসি পরীক্ষা দিয়ে অ্যাডমিশন কোথাও দিবে, যে কেউ এটাতে হইতে পারবে। কিন্তু এই ইউনিটে কেউ যদি ভর্তি হতে চায় তাহলে তার মেডিকেলে যে ভর্তি হতে পারবে সেই ইউনিটে ভর্তি হতে পারবে, কিন্তু শুধু এই ইউনিটে কেউ ভর্তি হতে পারবে না, এই হচ্ছে নিয়ম। এটা খুব মজা হবে, মানে বি ইউনিট, মেডিকেল, এ ইউনিট সব আমরা চেষ্টা করছি প্রত্যেকটা জিনিসে মজা করতে। ঠিক আছে, মানে পড়াটা ওইরকম লোডেড কিছু না, রেগুলার অল্প অল্প করে টেকনিক্যালি, এবং ইনশাআল্লাহ প্রত্যেক দিন পড়াশোনা। হ্যাঁ, এবং এটা হচ্ছে যে খুব চমৎকার করে নিয়ে আসা এটা আমাদের। আচ্ছা আচ্ছা, একজন বলছে যার টেন্স হয় না, আচ্ছা ভয়েস হয় না, শাকাওয়াত হোসেন বলছে আচ্ছা ঠিক আছে, 2+ ভার্ব হচ্ছে ট্রানজিটিভ, ওইটা হচ্ছে 2+ ভার্ব, এটা হচ্ছে ইনফিনিটিভ। আচ্ছা যাই হোক, ভয়েস হয় না, শাকাওয়াত হোসেন তা বলছে একটা, ভয়েস কেন হয় না, কারণ কি? আচ্ছা ইনট্রানজিটিভ ভার্ব। আচ্ছা অনেকে বলছে অসমাপিকা। আচ্ছা ইনট্রানজিটিভের বাংলা কিন্তু অসমাপিকা না। দেখছো তোমাদের ভুলটা কোথায় কোথায়, আমি তোমাকে বলি 4টা জিনিস ভালো করে আজকে বলবো, এখনই খেয়াল করবো, একদম বারবার লিখে রাখবে, তো তোমাদের ব্রেনে যে খোঁচর মোচর আমি জানি। ইনট্রানজিটিভের সাথে ট্রানজিটিভ, এটা একটা গ্রুপ না, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ, আর একটা আছে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। এই 4টা আমি দেখছি, এই যে স্টুডেন্ট আছে না, অনেক সময় আমি টিচারও ওলট পালট করে ফেলে। আমি দেখছি যে বিসিএসের সময় যখন পড়াইতো তখন দেখতাম কি করছে না করছে, কোনটাতে কোথায় বলতেছে বুঝে না বুঝার কারণে মুখস্থ করে কি আর ব্রেন এরকম থাকে, শব্দগুলো কাছাকাছি, সবগুলো শেষে ভার্ব আছে, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফাইনাইট, নন ফাইনাইট। জিনিসটা তোমাকে সহজ করে বলি।
ফাইনাইট যেটা, ফাইনাইট শব্দটার সাথে তুমি মিলাবা ফিনিশ। ফিনিশ মানে কি? শেষ। শেষ মানে সমাপ্ত। তার মানে ওই রকম শব্দটার অর্থ ফাইনাইট ভার্ব মানে বাংলা বলে সমাপিকা ক্রিয়া। আগে বাংলাটা তোমাকে লিখে দাও, যেহেতু বাংলায় অনেকে উল্টাপাল্টা করতে মুশকিল। নন ফাইনাইট, তাহলে নন আছে, তাহলে নন মানে অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া। আর যাতে ভুল না জীবন, এগুলো হচ্ছে ক্লাস 5-6 এর পড়া, তারপর দিচ্ছি আর কি ভদ্রতার কারণ। ট্রানজিটিভ ভার্ব, ঠিক না? এটার বাংলা হচ্ছে সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া। ইনট্রানজিটিভ ভার্ব তার মানে অকর্মক ক্রিয়া। খুব সহজ। এখন তোমাকে যদি কেউ বলে যে কোনটা কিভাবে তুমি এক্সপ্লেন করবা, সহজ করে বলি। আগে ট্রানজিটিভ বলি। ট্রানজিটিভ ভার্ব মানে যে ভার্বের অবজেক্ট আছে, যে ভার্ব এর অবজেক্ট আছে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। চিনার কোনো বুদ্ধি আছে? আছে। একটা ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাও সেটা ট্রানজিটিভ। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আনসার পাইছো তাহলে সেটা ট্রানজিটিভ। এক্সাম্পল দিব? হ্যাঁ দিতে পারি। যেমন হি গেভ মি এ পেন। হি গেভ মি এ পেন। কি দিল? কলম দিল। কাকে দিল? আমাকে। দুইটাই উত্তর একটা পাইলে হবে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলে ট্রানজিটিভ। এবং এটা কি? সকর্মক। কি অকর্মক? কি এটা উল্টায় দাও। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে নো আনসার, তার মানে হচ্ছে অকর্মক মানে যে ভার্বের কোনো অবজেক্ট নাই, অবজেক্ট নেই। কিভাবে বুঝলাম? কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাবো না। যেমন আমি যদি আনসার প্রশ্ন করি, লাইন লিখে একটা, হি গোজ টু স্কুল। কি যায়? উত্তর নাই। কাকে যায়? নাই। কিরে মাথায় আসতেছে কিছু? ব্রেন কাজ করতেছে? ওকে। ওরে বাপরে বাপ। রাকিব জামান লেসা, an intransitive verb is a verb that does not require a direct object to indicate the person or things acted upon. খুবই অসাধারণ, কিন্তু স্টুডেন্টের জন্য বুঝতে খুব ভেজাল। এই জন্য আমার কাজে হচ্ছে ইজি, কোনো নিয়ম টিয়ম বাদ, বইটই সব বাদ, ঠিক আছে? একদম সহজ। হ্যাঁ, তাহলে হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে সকর্মক ক্রিয়া, সেটা কি যে ভার্বের অবজেক্ট আছে। তুমি দেখবে আমি কিন্তু হচ্ছে যখন পড়াই চেষ্টা করে আনইউজুয়াল জিনিস সব বাতিল করতে, আমার পড়ার সিস্টেমে এটা তোর মাথায় যাতে ঢুকে ইনশাল্লাহ। তার মানে যে ভার্বের অবজেক্ট আছে সেটা কি বলতো? সেটা হচ্ছে ট্রানজিটিভ। অবজেক্ট আছে কিনা কিভাবে বুঝলাম? ভার্বটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেলে ট্রানজিটিভ। ইনট্রানজিটিভ যে ভার্বের কোনো অবজেক্ট নেই। অবজেক্ট নাই কিভাবে বুঝবো? ভার্বটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলাম না, তাহলে ইনট্রানজিটিভ। ক্লিয়ার? মাথায় ঢুকছে? না, সব ইংলিশে পড়ানো হচ্ছে নাবিল খান। আচ্ছা, পড়বো অন্য সাবজেক্টগুলো একটু মজা করবো, দেখি। আচ্ছা, এরপর ফাইনাইট কি? ফাইনাইট মানে সমাপিকা। এটা এখন এটা তুমি বাংলায় দেখবা লেখা আছে যে ভার্ব দ্বারা ক্রিয়া সম্পাদন হয়েছে সেটা সময়, ওই ফালতু মার্কের নিয়ম পরে লাভ নেই। নিয়মটা হচ্ছে ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বটা টেন্স অথবা পার্সনের পরিবর্তন হইলে পরিবর্তন হয়। মানে টেন্সের পরিবর্তন হইলে অথবা পার্সনের পরিবর্তন হলে পরিবর্তন হয়। টেন্স অথবা পার্সনের পরিবর্তনে পরিবর্তিত হয়। পরিবর্তনে কি হয় বলো? পরিবর্তিত হয়। পরিবর্তিত হয়, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর যেই ভার্বটা হচ্ছে টেন্স অথবা পার্সনের পরিবর্তনে পরিবর্তিত হয় সেটা নন ফাইনাইট ভার্ব। আর যাতে জীবনে ভুল না হয়, এবার কিন্তু একদম বারবার সহজ করে বলছি, ঠিক আছে? একদম সহজ করে আরো বলছি। তাহলে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফাইনাইট, নন ফাইনাইট, এই জিনিসটা খেয়াল রাখবে। এগুলো আরো সাথে দুই একটা কথা খেয়াল করে দিই। যেমন ট্রানজিটিভ ভার্ব, এটার কি আছে? অবজেক্ট আছে। আর আমরা জানি অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে ভয়েস চেঞ্জ হয়। তার মানে ট্রানজিটিভ ভার্বের ভয়েস হয়। যে শাখাওয়াত হোসেন যে বলছে যে ইনট্রানজিটিভ হচ্ছে যার ভয়েস হয় না, ঠিক আছে, কথা ঠিক আছে। কিরকম? যেমন ওটা তো অবজেক্টে নেই, তাহলে ওর ভয়েস কেমন করি হবে? হবে না। এই জন্য পৃথিবীতে যে বাক্যে শুধু ইনট্রানজিটিভ থাকে সেটার ভয়েস হয় না। তবে ইনট্রানজিটিভের সাথে যদি ট্রানজিটিভ থাকে তখন ভয়েস হতে পারে। আচ্ছা, এরকম কি একটা এক্সাম্পল বলতে পারবে এনিওয়ান? যে একই বাক্যে ইনট্রানজিটিভ ভার্বও আছে প্লাস ট্রানজিটিভ ভার্বও আছে। দেখি একটা কেউ বলতে পারো নাকি? ইনট্রানজিটিভ প্লাস ট্রানজিটিভ, দুইটা ভার্বই আছে এবং সেই বাক্যটার ভয়েস হয়েছে। দেখে বলতে পারো নাকি একটা বাক্য? খুব কমন, তুমি শুনছো এরকম বাক্য আছে যে এটার ভয়েস সেন্সেও খুব ইম্পর্টেন্ট। এটা মেডিকেল অ্যাডমিশনে ইম্পর্টেন্ট, ভার্সিটি বি ইউনিটে ইম্পর্টেন্ট, এ ইউনিটে, মানে খুব ইম্পর্টেন্ট। এরকম কোনো বাক্য তোমরা কেউ বলতে পারো নাকি? একজন বলছে যে স্যার প্রোনাউনটা স্যার একটু সহজভাবে বুঝিয়ে দেন। হ্যাঁ, প্রোনাউনটাও দিব, প্রত্যেকটা দিব তো আগে একটু করে, খুবই সহজ স্যার, একটু স্যার ভালো মতো লিখেন প্লিজ। ভালো মতো না, এ শুনতে হবে। হ্যাঁ ঠিক আছে, ভালো মতো লিখতে হবে। হ্যাঁ আচ্ছা, এই জিনিস মনে থাকে স্যার। আচ্ছা আচ্ছা, এবার এটা বলো দেখি,
ইন্ট্রানজেটিভ ট্রানজেটিভ দুইটাই আছে। আর না পারলে বলবো যে মাথায় আসতেছে না, নো, তাহলে আমি সাথে সাথে লিখা শুরু করবো। ঠিক আছে, আমি চাই তোমাদের ব্রেনটা, স্যার ভোকাবুলারি পারি বাট সেন্টেন্সের মিনিং বুঝি না, একটু কিছু বলেন। আমি বারবার বলছি ভোকাবুলারি মুখস্থ করে করে শেখা এটা হচ্ছে একটা মূর্খতা। এটা যাই বলে, যারা বলে এরা ইংলিশ মানে যেই সাবজেক্টের ক্ষেত্রে বলে এটা না বোঝা বুদ্ধি, মানে এটা ফালতু বুদ্ধি একটা, এটা জীবনে এটা কাজ করতে পারবো না, মাথায় আসে না। আচ্ছা আমি এখন বাক্য লিখি, তাহলে দেখো তুমি এরকম বাক্য শুনছো, হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, হি ইজ গোয়িং টু ওপেন এ শপ। গোয়িংটা হচ্ছে ইন্ট্রানজেটিভ, ঠিক আছে। টু ওপেন কি করতে, খুলতে যাচ্ছে, টু ওপেন এই শব্দটা হচ্ছে ট্রানজেটিভ। এবার এই বাক্যটা তুমি ভয়েসও করো এরকম করে, এ শপ ইজ গোয়িং, টু এর পরে মূল ভার্বের আগে একটা বি হবে, টু বি ওপেন্ড বাই হিম, এ শপ ইজ গোয়িং টু বি ওপেন্ড বাই হিম। তার মানে ইন্ট্রানজেটিভ প্লাস ট্রানজেটিভ দুইটা মিলিয়ে হবে, ইন্ট্রানজেটিভ এবং ট্রানজেটিভ। আচ্ছা একজন বলছে হি ওয়াট আর দ্য I went to school taking some information. হ্যাঁ ঠিক আছে, I went to school taking some information. হ্যাঁ হয়েছে। The government must stop the corruption to save economic. আচ্ছা the government must stop the corruption. সহজ বাক্য, মানে তোমরা আমি বলি না, ভুল বলি না আমি কোনো। আচ্ছা হি ওয়াটার না, হি ওয়াটার্স দ্য প্লান্ট, ওইটা ওইখানে তো হি ওয়াটার্স দ্য প্লান্ট হইতো। আচ্ছা যাই হোক, সাজেদুর রহমান সজল। আচ্ছা মাথায় আস্তে আস্তে কিছু প্র্যাকটিস করতেছো না, আস্তে আস্তে, তাহলে এটা ইন্ট্রানজেটিভ এবং ট্রানজেটিভ এরকম করে একসাথে এরকম করে আসবে, ঠিক আছে, এরকম হতে পারে। তাহলে আমরা যা যা পড়ছি একটু দেখি, একটু রিভাইজ করি, দেখি কার কতটুকু মাথায় আসতেছে। দেখো পড়ার আসলে মূল নিয়ম কি জানো, যা কিছু পড়ছো না কন্টিনিউয়াস আবার রিভিশনের মধ্যে আনতে হবে, তাইলে পড়া খেয়াল থাকবে, নাইলে যে কি পড়ছো কিছুই খেয়াল থাকবে না, এবং লাস্টে দেখবা যে মাথা কাজও করতেছে না যে এটা হবে নাকি ওইটা হবে। দেখি আমরা প্রথমে কি বলছিলাম, আমরা বলছি যে একটা স্টুডেন্ট সে সায়েন্স আর্টস কমার্স যেখানে পড়ুক, সে যদি A+-এর পরীক্ষার পরে, পাবলিক পরীক্ষার পরে অ্যাডমিশনে কোথাও দিতে চায়, তাহলে যদি সে বলে যে আমি গভর্নমেন্ট প্রতিষ্ঠানেই পড়বো, টার্গেট যে ভাই আমি মেডিকেলে পড়তেছি কিন্তু আমি মেডিকেল যদি আল্লাহ না করুক কোনো কারণে সরকারি মিস হয়, কিংবা ইঞ্জিনিয়ারিং পড়তেছি কোনো কারণে সরকারি মিস হয়, তাহলে আমি অবশ্যই সরকারি অন্য ভার্সিটি হইলেও পড়বো। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট তার জন্য ম্যান্ডেটরি হওয়া উচিত। এটা ম্যান্ডেটরি এই কারণে, কারণ এটা অন্যান্য জায়গাতে হেল্প করে এবং এখানে সিট অনেক এবং চান্স পাওয়াটা অনেক ইজি হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা টু সেভ ইকোনমি শব্দটা যেটা আছে ওটা নাউন, সাইফুল ইসলাম। আচ্ছা এরপরে যেটা হয়েছে সেকেন্ড যেটা জিনিস আমি বলছি, যদি খেয়াল করে দেখো, বাট শব্দটা 6টা পার্টস অফ স্পিচ হতে পারে। কিরকম, বাট মি নো বাট, কিন্তু আমাকে কিন্তু না এরকম বলো তোমরা, কিন্তু আমাকে জ্ঞান দিও না, এটা বেশি ভালো। নো এর পরে নাউন, আর বাট শব্দটি ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব। এ বলছি দ্যার ইজ নো মাদার বাট লাভস আওয়ার চাইল্ড, এখানে বাটটা নেগেটিভ রিলেটিভ প্রোনাউন এবং বাটটা এটা কিন্তু কমপ্লেক্স বোঝাইছে, নট কম্পাউন্ড। এরপরে কি বলছিলাম যে ওই অনলি অর্থে ব্যবহার হলে ইট ইজ অনলি রাইট, মানে ইট ইজ বাট রাইট, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আর ফলস, একজন বোধহয় বলতে পারছিল না। তাহলে রাইট হচ্ছে নাউন, আর অ্যাডজেক্টিভ তার আগে বাটটা হচ্ছে অনলি অর্থে ব্যবহার হচ্ছে অ্যাডভার্ব, এক্সেপ্ট অর্থে বাট ব্যবহার হলে প্রেপোজিশন, দুইটা ক্লসের মাঝখানে থাকলে কনজাংশন। দেখো খেয়াল করো, দেখো আমি কি বলছি, দেখো মাথায় আনতেছো কিনা। দ্যার ইজ নো মাদার বাট লাভস আওয়ার চাইল্ড, হ্যাঁ, হু নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, নান বাট দা, এটা বাট হচ্ছে এক্সেপ্ট অর্থে এটা প্রেপোজিশন, ফ্রেজের সাথে সংযুক্তি করে। হি ট্রাইড হার্ড বাট ডিড নট সাকসিড, এটা কনজাংশন। হ্যাঁ এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, দুই দিকে দুইটা ফাইনাইট ভার্ব থাকলে দুইটা ক্লস। টেন্সের পরিবর্তন হলে ভার্বে যে রূপটি চেঞ্জ হয়, পার্সনের যে পরিবর্তন হলে ভার্বে যে রূপটি চেঞ্জ হয় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আচ্ছা বাট হচ্ছে অনলি অর্থে, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আর ফলস, এটা রাইট হচ্ছে অ্যাডজেক্টিভ, তার আগে বাট হচ্ছে অ্যাডভার্ব, অনলি অর্থে ব্যবহার হয়েছে। বাট মি নো বাট এই জিনিসগুলো আবার বলছে, হ্যাঁ, দ্যার ইজ নো মাদার বাট লাভস, অনলি হচ্ছে অ্যাডভার্ব, এর অর্থে ব্যবহার করে প্রেপোজিশন, দুইটা কলসকে কানেক্ট করলে হচ্ছে কনজাংশন, ঠিক না। তারপরে বলছি কি ফ্যান বয়েস, ফর অ্যান্ড নর বাট অর ইয়েট সো দেয়ার, এগুলো থাকলে কম্পাউন্ড, আর নাহলে তো বুঝতে পারছো। দ্যার ইজ নো মাদার বাট লাভস আওয়ার চাইল্ড, বাটটা হচ্ছে হু এর পরিবর্তে কমপ্লেক্স। আচ্ছা আই নো অল রিগার্ডিং দিস, এটা হচ্ছে প্রেপোজিশন অর্থে ব্যবহার হয়েছে, প্রেপোজিশনের পরে নাউন বা নাউনের পরে প্রেপোজিশন। উই হ্যাভ 4 চেম্বারস আর, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নাউনের আগে একটা নাউন থাকলে সেটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, হাইফিনেটে অ্যাডজেক্টিভ বলে একটা নিয়ম আছে। আর 4টা হচ্ছে ওই যে 5টা জিনিস নিয়ে যে ডিটারমিনার, তার মধ্যে নিউমেরালস বলে যেটা সেটার মধ্যে 4 আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না। আমি কম্পারেটিভলি বেটার টুডে, বেটার শব্দটা
কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ শব্দটা কম্পারেটিভ, এই দুইটা হবে না। আই এম কম্পারেটিভলি ওয়েল টুডে অথবা আই এম বেটার টুডে। বুঝতেছো আমার কথা? আচ্ছা, আমি ইংলিশে অনেক উইক বানান ঠিক লিখছো, ভালো, কোনো সমস্যা নেই। এখানে যে কেউ ইংলিশ যেভাবে আমরা পড়াই প্র্যাকটিস করে সম্ভব। আই এম ফুল, এটা হচ্ছে নাউন, 4টা বর্ণ খেয়াল রাখার জন্য। কমন নাউনের আগে আর্টিকেল বসবে, তার মানে আই এম এ ফুল, আর ফুলিশ হচ্ছে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আচ্ছা, আর কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে, ওকে ফাইন। জিনিয়াস শব্দটা নাউন অ্যাডজেক্টিভ, তবে প্রধানত এটা নাউন। হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ হচ্ছে জেনুইন। হ্যাঁ, তাহলে দেখো হিজ এ জিনিয়াস, দ্যাট ওয়াজ এ জিনিয়াস অ্যাডভাইস, দ্যাট ওয়াজ এ জিনিয়াস মুভ, এরকম হতে পারে। আইডিয়া দিয়ে দেবা। ইডিয়েট হচ্ছে নাউন, 3 ইডিয়েটস নাউন অ্যাডজেক্টিভ হয়, এবং মানে নাউন হচ্ছে প্লুরাল হয়। আর এই ইডিয়টের অ্যাডজেক্টিভ হচ্ছে ইডিওটিক, ইট ইজ অ্যান ইডিওটিক আইডিয়া। তারপর হচ্ছে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফাইনাইট, নন ফাইনাইট। ঠিক আছে, ফাইনাইট ফিনিশ দিয়ে বুঝাইছি, ঠিক না? হ্যাঁ, সহজে বুঝতে পারি না। আচ্ছা, কালকে হচ্ছে আমাদের কি বার? কালকে হচ্ছে আমাদের বুধবার। কালকে আমরা পড়বো হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশন যে আছে সেটার হচ্ছে যে তোমার সুপার কমান্ডো ব্যাচ। হ্যাঁ, সেটার হচ্ছে যে আমরা একটু ইয়া করব। ওকে, আচ্ছা, এখানে তুমি দেখো ট্রানজিটিভ মানে হচ্ছে সকর্মক, যেটা অবজেক্ট আছে। অবজেক্ট আছে মানে হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলাম। ইনট্রানজিটিভ মানে যেটা অবজেক্ট নেই, কীভাবে বুঝবো কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলাম না। ফাইনাইট মানে ফিনিশ, সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া কোনটা? যেটা টেন্স অথবা পার্সনের পরিবর্তনে চেঞ্জ হয়। নন ফাইনাইট অসমাপিকা, যে টেন্স অথবা পার্সনের পরিবর্তনে চেঞ্জ হয় না। তারপর ইনট্রানজিটিভ, ট্রানজিটিভ একসাথে আছে, যেমন হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, এসব ইজ গোয়িং টু বি ওপেন। যেটা ট্রানজিটিভ আছে সেটা শুধু ভয়েস হবে, ইনট্রানজিটিভের ভয়েস হবে না। তাহলে দেখো, হ্যাঁ, নিউট্রিশন সাউন্ড দুপুরে ক্লাসটা আছে, দুপুরে ক্লাসটা আমরা নেওয়ার চেষ্টা করছি 2-1-এর মধ্যেই আমাদের। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা দুপুরেই ক্লাসের এই 9:30-টার দিকের যে ক্লাস সেটা দুপুরে নেওয়ার চেষ্টা করব। বাট প্রাইভেট গ্রুপ, আচ্ছা, ইমতিয়াজ আলবাব, প্রাইভেট গ্রুপ তুমি ওই যে সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে একটু যোগাযোগ করবে। তোমার ফেসবুক আইডি ঠিক থাকতে হবে। ঠিকই মনে হচ্ছে, এটা দেখে বোঝা যাচ্ছে। যা তোমাকে অবশ্যই হচ্ছে জয়েন করায় ফেলবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আর এই যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো এমনিতে পেজে যে কেউ করতে পারে। আবার হচ্ছে যে তোমাদের কিন্তু আমরা রুটিন শুক্রবার দেবো, তারপরে পরীক্ষাও শুরু হয়ে যাবে রেগুলার। আর এগুলো তো যারা এগুলো ক্লাস করছে এগুলো এক্সট্রা, আমাদের একদম রুটিন অনুযায়ী, মানে এক কথায় শুরু থেকে একদম শেষ পর্যন্ত যে ক্লাসের যে সেটা প্র্যাকটিক্যাল পরীক্ষা যেদিন শেষ সেদিন থেকে মেডিকেল অ্যাডমিশন শুরু হয়ে যাবে। আর প্র্যাকটিক্যাল শেষ হওয়ার 3 থেকে 5 দিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট গুচ্ছ যেটা সেটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট গুচ্ছ যেটা সেটাও শুরু হবে। তাই এখানে আমি বারবার একটা জিনিস বলি, তোমাদের হচ্ছে যে বারবার হচ্ছে রিভিশন করতে হবে একই জিনিস। হ্যাঁ, তাড়াতাড়ি ঘুমানো উঠার যে ব্যাপারটা, এটার তো কোনো ব্যতিক্রম নাই। ফ্রাইডে মেডিকেল পড়ছে সেই ফের। আচ্ছা, রিয়াদ বলছে যে ফ্রাইডে মেডিকেলে যারা পড়ছি তাদের ক ইউনিটের। আচ্ছা, ভেরি নাইস কোশ্চেন। এইবার মানে ওই যে ডিসকাউন্টের সেইটা এবার দিয়েছি, সেটার লেভেল দামই এমন কমাই দিয়েছি যে ওইটার হচ্ছে যে আর মানে হাত দেওয়ার কোনো বুদ্ধি নেই। তোমাদের হয়তো অন্য কোনো গিফট দিতে পারে, কিন্তু ওইটা তার কাউকে ডিসকাউন্ট দেওয়ার বুদ্ধি নেই। কী কারণে সেটা বুঝতে হবে। ওইখানে ধর প্রতিশতে 500 নম্বর করে পরীক্ষা, এবং ওইটা হচ্ছে তোমার 5,990 থেকে দিয়ে রাখছি 2,990। হয়তো অন্য কোনো গিফট দিতে পারো, ওইটা তার কাউকে কমানোর বুদ্ধি নেই, এটা সামনে বাড়বে। ওইটা হচ্ছে যে এটার মধ্যে প্রতিশতে 500 নম্বর, এবং আমাদের যে রিটেন খাতাগুলো কিন্তু আমাদের টিচার দিয়ে কাটতে একটা হিউজ খরচ আছে, এটা অন্য জায়গার মতো না। আর আমি যেটা বলবো, আমরা যেটা তোমার হচ্ছে 5,990-এর যেটা 2,990 নিচ্ছি, ওই যে এ ইউনিট মেডিকেলের সাথে যেটা, ওইটা অন্য জায়গায় তুমি 20-25 হাজার টাকা দিয়ে ওই সার্ভিসটা পাও গেলে সেটা দেখেও, বাস এইটা শুধু বলতে পারি, মানে একদম ক্লিয়ার কথা। কারণ এটা মিলাইতে পারবা না, এটা যে জিনিস দিয়েছি নিজে বুঝতে পারবা ইনশাআল্লাহ। অনেক জায়গায় আমাদের অটো পাশে মানববন্ধন করতে আসছে, এটা আমার মতে ঠিক হবে না। আজ তোমাদের অন্য মানে সবগুলো যারা আমাদের কাছে ফ্রাইডে থেকে শুরু সবগুলো করছো, আমি ওদেরকে দরকার অবশ্যই একটা ছোট্ট গিফটের, হয়তো একটা ছোট্ট গিফট দিব তোমাদের। কিন্তু মানে এবার প্রাইসিংগুলো এমনভাবে করে দিয়েছি যাতে করে যে কেউ পড়তে পারে, মানে এগুলো হাত দেওয়ার মতো, মানে এমনভাবে প্রাইসিং। তারপরে যে যারা একদম সবগুলো করছে আগের থেকে ফ্রাইডেতে আছে, তাদের জন্য ছোট্ট হয়তো একটা উপহার দিব। কি দিতে পারি? একটা কোরআন বা একটা সুন্দর কিছু উপহার দেবো। কিন্তু এগুলোতে আসলে কোনো কমানোর বুদ্ধি নেই। কি কারণে নেই? কারণ এটা প্রাইসিংটা এমনভাবে করছি এবার, কারণ সামনে যখন বাড়বে তখন না হয় কমাই দিতে পারতাম তোমাকে, কিন্তু এবার এমনভাবে প্রাইসিংটা দিয়েছি যেটা জাস্ট আনবিলিভেবল। ঠিক আছে স্যার, দিলে তো স্যার কোনো সমস্যা নেই।
মানববন্ধন, এরা সবগুলোতে মানববন্ধন কিছুদিন পর তো আমি একটা ঘটনা বলি। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, আমি দেখি স্টুডেন্ট খুব মানববন্ধন করতেছে। কি ব্যাপার? আমার কৌতূহল হলো। এটা 5-6 বছর আগের কথা, বা হ্যাঁ 4-5 বছর আগের কথা, বা 5-6 বছরের আগে। তা শুনলাম যে ওরা অনার্সে পড়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে। তা ওনারা হচ্ছে যে ওই সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার থেকে যে ফোর্থ ইয়ার উঠে, তো ওইখানে ওনারা হচ্ছে যে ওই প্রমোশন পায় নাই। তা আমি জিজ্ঞেস করলাম কী কারণে প্রমোশন পায়নি? বলছে যে আমরা হচ্ছে যে যারা আন্দোলন করতেছি কেউ একটা সাবজেক্টও পাশ করি না, এই জন্য। আমি একটা সাবজেক্ট পাশ মানে বুঝলাম না। বলছে ওদের মধ্যে 10টা 8টা 9টা এরকম কিছু সাবজেক্ট থাকে, তা পরীক্ষা দিয়েছে একটা তো পাশ করেনি। তো একটা তো পাশ করেনি, কয় যে না একটা তো না। তা ওরা করছে যে একটাতেও পাশ করেনি, তারপর ওরা প্রমোশন চাচ্ছে। তো এটা তো আসলে মানে বিস্ময়কর। এটা কি কবা সারা দুনিয়া, মানে টিচাররা একটা সাবজেক্ট, তাই এদের কথা যে একটা সাবজেক্ট পাশ করলে যদি দেওয়া যায়, 8টা বা 9টা সাবজেক্ট পরীক্ষা দিছে, তার মধ্যে ধরা যাক যে একজন একটাতে পাশ করছে, তাকেও দিছে। তা সে 8টাতে ফেল করে যদি সে প্রমোশন পায়, আমরা না একটা বেশি ফেল করছি, আমাদের কেন দিবে না? আমি তো হাসতে হাসতে অজ্ঞান যে এগুলো আবার কোন স্টুডেন্টে বাবা, ঠিক আছে। তা লাস্টে আবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে যে ফ্রাইডে মেডিকেল হচ্ছে অটোপাস জিনিসটা ভালো না। হ্যাঁ, বুঝতে পারছো আমার কথা? এই হচ্ছে অবস্থা। তা ইনশাল্লাহ আমাদের যেটা এবার টার্গেট আছে যে একটা স্টুডেন্ট, ভাই আমি তোমাকে একটা জিনিস নিশ্চিত করছি ইনশাল্লাহ, যে অ্যাডমিশনের পুরো চেহারা আমরা চেঞ্জ করে দেবো এবার ইনশাল্লাহ। বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন, এটা তো কোনো মানে এটা সবগুলো কোচিং একসাথে যোগ করো, ব্যাচ ট্যাচ প্রাইভেট যা আছে আমাদের, বললামই তো 3 থেকে 5 ভাগের 1 ভাগ কেউ পারবে না ইনশাল্লাহ। আর ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট, এটার কাছাকাছিও কেউ পারবে না ইনশাল্লাহ। ক ইউনিটের ক্ষেত্রে ম্যাথের যে ব্যাপারটা আছে সেটা যেটা আমরা টিচার হায়ারিং করে আমাদের গেস্ট টিচার দিয়ে নেব, সেক্ষেত্রে অন্য জায়গাটাও আর আমাদেরটার মধ্যে অন্য জায়গাও ভালো হইতে পারে ম্যাথের অংশটা। কিন্তু বাকি যে অংশটা আছে এটা কেউ তুলনায় আসবে না ইনশাল্লাহ, এটা নিশ্চিত থাকতে পারো। স্যার এই ক্লাসটা যে আজ করতে পারি না, এই আজ আপনার মেডিকেল প্লাস ঢাকা বি ইউনিটে ভর্তি ডান স্যার, আজকের ক্লাসটা কি স্যার পাবো না? আজকের যে ক্লাসটা এটা আগামীকাল পর্যন্ত থাকবে পেজে, গ্রুপে তো পাবা, গ্রুপে তোমার প্রাইভেট গ্রুপে থাকবে, কিন্তু পেজ থেকে কিন্তু আমরা ক্লাস বেশিরভাগ ডিলিট করে দিই। এই জন্য নিয়ম হচ্ছে ক্লাসটার সাথে সাথে করে ফেলা। আর প্রাইভেট গ্রুপে তোমার এই ক্লাস তো থাকবে, প্রাইভেট গ্রুপে আপলোড করে দেওয়া থাকবে, সমস্যা নেই। তবে মূল ব্যাপার হচ্ছে যে তোমার এই ক্লাসগুলো এক্সট্রা নিচ্ছি আমরা, মূলত আমাদের একদম যখন শুরু হবে, শুরু মানে মেডিকেল শুরু হবে, প্র্যাকটিক্যাল যেদিন শেষ সেদিন থেকে শুরু, একদম প্রথম থেকে। তার মানে এই ক্লাসগুলো এক্সট্রা, পরীক্ষা যেগুলো এই মাঝখানে দিচ্ছে এগুলো সব এক্সট্রা, ফ্রি বলতে যারা ভর্তি আছে তারা পরীক্ষা টরীক্ষা সবগুলো বাচ্চা, আর যারা ভর্তি নেই শুধু পেজে ক্লাস করতেছে কোনো সমস্যা নেই। মানে আমার কথা হইলো যে ভাই আমি তোমাকে নিশ্চিত করছি ইনশাআল্লাহ কোনো কোচিংয়ের নাম থাকবে না ইনশাআল্লাহ। আমরা যেই কোর্সগুলো করাচ্ছি অন্য অনলাইনে আমরা তো দৈনিক পড়াইতে থাকবো, তুমি দেখতে পাবা। আর দেশ এখন যেরকম সুন্দর একটা কন্ডিশনে আসছে, আমরা জানি যে সিস্টেমগুলো খুব সাইন্টিফিক হবে এবং খুব গেম চেঞ্জিং হবে ইনশাআল্লাহ, এটা নিশ্চিত থাকতে পারো, বুঝতে পারবা ইনশাআল্লাহ। জিকে পড়াবেন না? জিকেটা অবশ্যই পড়াবো, কিন্তু হচ্ছে যে পরীক্ষার আগে মানে এই যে এক্সট্রা ক্লাসে জিকে পড়াইতেই পারি, ঠিক আছে। জিকে তো খুব গল্প করে করে ঘটনা দিয়ে পড়াবো। আচ্ছা, এই যে পরশু দিন দরকার হলে জিকে পড়াবো, ঠিক আছে, পরশু দিন 15 তারিখ, হ্যাঁ ইনশাআল্লাহ আমরা জিকে পড়াবো, কোনো টেনশনের কারণ নেই। স্যার আপনার জায়গায় অন্য টিচার ক্লাস নেবে আমরা তাই? আচ্ছা, ম্যাথের যে টিচার এখন আমরা হচ্ছে যে আছে আমাদের হাতে কয়েকজন, যেটা শোনো আমি বারবার বলে রাখছি, ম্যাথের যেটা ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের যেটা ম্যাথ, সেইটার ক্ষেত্রে যে টিচারের ক্লাস সেটা তুমি আমাদের প্রাইভেট গ্রুপে অলরেডি আমরা দিয়েছি, যারা আমাদের হচ্ছে প্রাইভেট গ্রুপে তাদের অনেককেই দেখছে, ঠিক আছে, বলছে যে মানে এটা অ্যাভারেজ, ভাই আপনার সাথে তো মিলে লাভ নেই, কিন্তু অ্যাভারেজ, হ্যাঁ ঠিক আছে। আর যেটা সেটা হচ্ছে যে মেডিকেলের ক্লাস তো আমি নেব মোস্ট অফ দ্য ক্লাস, আমার অ্যাবসেন্স আমার ছোটো ভাই নেবে, আর কোনো কারণে যদি একদম আমিও নিতে না পারি তখন আমারই স্টুডেন্ট তারা নেবে। তবে এখন পর্যন্ত অতদূর পর্যন্ত কোনো ব্যাচে যাইতে হয়নি ইনশাল্লাহ। আর যেটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেটা ইংলিশ, সেটা তো আমি নেব ইনশাল্লাহ। তারপরে হচ্ছে যে জেনারেল নলেজ যেটা আছে ওইটা 80% ক্লাস আমি, 20% কোনো কারণে ব্যস্ততার কারণে আমার ছোটো ভাই, নাহলে অন্য কেউ নেবে। বিসিএস অফিসার যারা আমার কাছ থেকে পড়ে হয়েছে তারাই নেবে। আর তোমার কি থাকলো, এই ইউনিটের যেটা ম্যাথের যে টিচার, সেটা অলরেডি আমাদের প্রাইভেট গ্রুপে কিন্তু আমি দেখিয়েছি, ঠিক আছে, বলছে যে ভাইয়া চলবে অল্পের মধ্যে, ঠিক আছে, ঠিক আছে। ওদের প্রাইভেট গ্রুপে যারা অন্য সাবজেক্টের ক্লাস তো আর আমি পেজে দিই না, ওটা আমাদের প্রাইভেট গ্রুপে যারা, তারা দেখলে বুঝতে পারবে। স্যার আমাদের একটু ডিসকাউন্ট দিতে চান?
এক কোর্স ফি। আচ্ছা রিয়াদ এটা বলছে যে পরে একই কোর্স ফি রাখি না। আচ্ছা কোর্স দিতে চাই, তারপরে দেখা যায় একই কোর্স ফি রাখছি। আচ্ছা এটা 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 যদি হয়, আচ্ছা ঠিক আছে। ও বলছে যে ভাইয়া ডিসকাউন্ট দিয়েছেন, পরে দেখা যায় একই রাখি। মানে এমনভাবে পরে কোর্স ফিগুলো আমি এবার মানে কম করে দিয়েছি, মানে এটা আসলে চিন্তারও বাইরে, সত্যি কথা। মানে আমি তো জিনিসটা বুঝি, মানে যাতে করে সবাই বুঝতে পারছি। তারপরে যারা ওই আগের থেকে করে তোমাদের হচ্ছে যে ফোন করে উপহার দিবে, ঠিক আছে, ডিসকাউন্ট। কারণ এখানে হাত দেওয়ার স্কোপে নেই, এক্সট্রা উপহার দেওয়া যাবে। কিন্তু মানে কোর্স ফিগুলো এমনভাবে দিছে, আমি তো নিজে বুঝি, কারণ আমার অফিসের কথা স্যার এটা এত কম কিভাবে আমরা দিব এগুলা। অ্যান্সার দেন স্যার। স্যার এর আগের বার এইচএসসি এক্সাম খারাপ হয়েছে, এইবার এক্সাম দিচ্ছে, এখন যদি অটো পাস দেয় তাহলে রেজাল্ট কি স্যার এসএসসি এটা কি বলছে অনুযায়ী হবে নাকি আগের ইয়ারে এইচএসসি এর রেজাল্টটাই থাকবে? আচ্ছা বুঝছি, মানে মনে করো তুমি আগের গত বছর পাস করছো, এইবারও পরীক্ষা দিয়েছো, দুইটা রেজাল্ট হয়েছে, তুমি যেইটা রেজাল্ট দিয়ে পরীক্ষা দিয়েছো সেটার উপরে ধরা হবে। এক কথায় তুমি ফর্ম পূরণের সময় যেই রেজাল্টটাকে তুমি গুরুত্ব দিবা, যে আমি এই রেজাল্টটার উপরে কাগজ জমা দিয়েছি, সেটা রেজাল্ট ধরবে, বাস। খুব ক্লিয়ার, সহজ জিনিস, এটা কোনো কঠিন জিনিস না যে প্রশ্নটা করছে। আর কি জানি একটা আরেকটা কমেন্টস দেখলাম, কমেন্টসটা এখনো খুঁজে পাইলাম না। ঠিক আছে স্যার, কমান্ডোতে ইংরেজি সামনে প্রতিদিন দেওয়া যায় না স্যার? আচ্ছা ইংরেজি সামনে প্রতিদিন দেওয়াই যায়, দেই না কেন? কারণ এখন হচ্ছে তোমার এই ইংরেজি ক্লাস দেরি আছে, মানে ইংরেজি পরীক্ষা হয়ে গেছে, ক্লাস এই জন্য ইচ্ছা করে হচ্ছে যে পরে দিব, ও তাড়াহুড়ো রাখেন। আচ্ছা অর্পণ প্রাইভেট গ্রুপে ইনশাআল্লাহ যোগাযোগ করো, 1-2 দিনের মধ্যে অবশ্যই জয়েন করাই দিবে। আর হচ্ছে যে ওই যে ভার্সিটি যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট, এইটা প্রাইভেট গ্রুপটা হচ্ছে ওরা তৈরি করতেছে, কারণ হচ্ছে যে এটা আমাদের একটু টার্গেট ছিল যে আমরা 25 তারিখের দিকে ঢুকাবো, ঠিক আছে। তাই এখন যেহেতু তার আগের থেকে আমরা ক্লাস শুরু করে দিলাম একটু একটু করে, 2-1-এর মধ্যে ইনশাআল্লাহ। আর ক্লাস তো এখানে নিচ্ছি, আর তোমাকে বোধহয় ওয়েবসাইটে যুক্ত করছে, প্রাইভেট গ্রুপে 2-1 যুক্ত করে ফেলবে ইনশাআল্লাহ। আমরা স্যার রেগুলেশন হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই রিয়া, তোমাকে ফোন দিবে, ঠিক আছে, ফোন দিয়ে তোমাদেরকে বলবে যে কি গিফট তোমাদের জন্য আছে, সেটা বলবে ইনশাআল্লাহ। কিন্তু মানে কোর্সগুলো একদম অন্যরকম করে সাজাইছি এবার, যাতে করে সবাই হচ্ছে করতে পারে। তাই ইনশাআল্লাহ প্রত্যেকে ভালো থাকো, পড়া আমরা রেগুলার হচ্ছে যে আসবো। আর ওই দুপুরের দিকে যে পড়ার ব্যাপারটা ওইটাই ভালো, কিন্তু এই সপ্তাহটা একটু আমরা হয়তোবা দুপুর বা সন্ধ্যা এই রাতে নেব যখন। আর রেগুলার ক্লাসের সময় আমরা দুপুরেই পড়তে চাই, মানে দুপুর 2:30টার দিক থেকে ওই সময়টা ভালো কাজে লাগে। ঠিক আছে, ওকে। তাহলে ইনশাআল্লাহ তোমরা ভালো থাকো, রেগুলার পড়তে থাকো, আর ইনশাআল্লাহ আমরা হচ্ছে যে খুব দ্রুত ভালোভাবে আরো যত বেশি করে আস্তে আস্তে পড়ার মধ্যে চলে আসছি, ইনশাআল্লাহ খুব ভালো হবে। তা দোয়া করি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থাকিও। আসসালামু আলাইকুম।